সেম ফ্যাসিলিটি পাচ্ছেন। তাহলে এখানে আমাদের নীতি পরিকল্পনার মধ্যে কি কি ছিল? ডিজিটাল বাংলাদেশ ভিশন 2021, ডিজিটাল বাংলাদেশ ভিশন 2041, জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 2018, একটি বাংলাদেশ একটি নেটওয়ার্ক। এই 4টা পয়েন্ট ছিল আমাদের নীতি ও পরিকল্পনা। আর বর্তমান যে অবস্থা আছে, বর্তমান অবস্থাটা আমরা যা দেখতেছি যে এইগুলি করার কারণে বর্তমান অবস্থায় কি হয়েছে বা কি ঘটনা ঘটতেছে। ইন্টারনেট ও মোবাইল ব্যবহার, বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহারের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, খুবই দ্রুত বৃদ্ধি পাইতেছে, এবং কি মানে আমার মনে হয় যে চূড়ান্ত লেভেলে চলে গেছে বাংলাদেশে মোবাইল ব্যবহার বা মোবাইল ইন্টারনেট ব্যবহার করা। কিন্তু শুধুমাত্র একটা জিনিস হচ্ছে কি, বাংলাদেশে যে 4Gটা এই নেটওয়ার্ক স্পিড বা সেই কোয়ান্টিটিতে বেড়ে গেছে, কিন্তু কোয়ালিটিতে বাড়ে নাই। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটের ব্যবহার হার সবচেয়ে বেশি। 4G নেটওয়ার্কের সম্প্রসারণ এবং সাশ্রয়ী মূল্যে স্মার্টফোনের প্রাপ্যতা এর মূল কারণ। এর মূল কারণ হচ্ছে এই জিনিস, কিন্তু এই 4Gটা আমরা অ্যাকচুয়ালি সবসময় পাই না। এমনকি ঢাকা শহরে অনেক জায়গার ভিতরে ইন্টারনেটের ফ্যাসিলিটি ভালো নাই। 3Gটাই ফুলফিল কভার করতে পারে নাই এখনো। তো এটা হচ্ছে আমাদের বিভিন্ন সিস্টেমগত কারিগরি দক্ষতা, বিভিন্ন সিস্টেমগত প্রবলেমের কারণে এই জিনিসটা হচ্ছে। ই গভর্নেন্স, সরকারি সেবাগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম, ই গভর্নেন্সটাকে সরকারি সেবাগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে আসা হয়েছে, যেমন ই নথি, ই টেন্ডারিং, অনলাইনে ট্যাক্স প্রদান এবং অনলাইনের ভোটার নিবন্ধন। এছাড়াও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে ডিজিটাল জনগণকে ডিজিটাল সেবা প্রদান করা হয়েছে। দেখেন কি হয়েছে, ই গভর্নেন্স, সরকারি সেবাগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে আসা হয়েছে। সরকারি সেবাগুলিকে কি করা হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসছে। যেমন মনে করেন এখন আমরা কি করতে পারি, ট্যাক্স, ভ্যাট, এই জিনিসগুলো অনলাইনে করতে পারি। তারপর বিভিন্ন ধরনের কার্যক্রম যেগুলো আমরা অনলাইনে এখনো করতে পারি। যেমন মনে করেন যে বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য আবেদন বলতে পারেন, অথবা অনলাইন সেবা দিতে পারেন, বা ডাক্তারি সেবাগুলি, অথবা বিভিন্ন ফর্ম ফিল আপ, সবকিছু আমরা অনলাইনে করতে পারতেছি। পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করতে পারছি। আগে যেটা ছিল কিরকম, যে সরাসরি ফর্ম পূরণ করে গিয়ে সিরিয়ালে দাঁড়ায় থেকে ফর্ম জমা দিতে হইতো। এখন অনলাইনে ম্যাক্সিমাম সময় দিতেছে, এবং অনলাইন থেকে আমরা শিডিউল নিতে পারতেছি। এবং সরকারি সেবাগুলি ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে, যেমন ই নথি, ই টেন্ডারিং, অনলাইনে ট্যাক্স প্রদান করা, অনলাইনে ভোটার নিবন্ধন করা। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মধ্যে ইউডিসি এর মাধ্যমে কি হচ্ছে, গ্রামীণ জনগণের ডিজিটাল সেবা প্রদান করতে পারতেছি। এটা হচ্ছে ই গভর্নেন্সের কাজ। আর ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংটা যে কিরকম হয়েছে, যেমন ফ্রিল্যান্সার কারা, যারা ফ্রি থাকে, যারা কোনো প্রতিষ্ঠানের সাথে কি বলে বন্ধনে আবদ্ধ না, মানে চুক্তিতে আবদ্ধ না। যেমন কোথাও আপনি জব করতেছেন, সেখানে আপনি চুক্তিভিত্তিক, যে মান্থলি আপনি এত টাকা পাবেন, এখানে এত সময় ঘন্টা আপনাকে ব্যয় করতে হবে, এইভাবে আপনি চুক্তিভিত্তিক আছেন একটা প্রতিষ্ঠানের সাথে। সেই অবস্থা অন্য প্রতিষ্ঠানে আপনি জব করতে পারতেছেন না। আর ফ্রিল্যান্সারটা হচ্ছে কিরকম, ফ্রি, যে আপনার সাথে সাময়িক এই কাজটা করতে, শুধু ওই কাজটার সময়, ওই কাজটার জন্য, নির্দিষ্ট ওই কাজটার জন্য আপনি তার সাথে চুক্তি করা হয়েছে, এবং ওই এট এ টাইমে আপনি অন্য কোম্পানিতে জব হান্ট করতে পারেন, ওইখানে কাজ করতে পারেন। আপনি ফ্রি, আপনি সব জায়গার ভিতরে ঘুরে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে পারেন, আপনি যে ফ্রিল্যান্সার। আর আউটসোর্সিং হচ্ছে কখন, যখন মনে করেন কোনো একটা প্রতিষ্ঠানের তার নিয়মিত যেসব এমপ্লয়ার আছে, তাদের দিয়ে কাজ করার পরে যে কাজটা উদ্ধৃত থেকে যায়, বা তার দেখা যাচ্ছে বছরে একবার একটা কাজ করতে হয় কিছুদিনের জন্য, এক সপ্তাহের জন্য বা এক মাসের জন্য, বা বাড়তি কিছু কাজ আছে যেটা কিনা নিজের এমপ্লয়ার রাখলে পোষাবে না, মান্থলি 1 ঘন্টা 2 ঘন্টা কাজ ডেলি হলে চলে, তখন সে কি করে, আউটসোর্সিং করে, বাহির থেকে লোক খোঁজে, প্রতিষ্ঠানের বাহির থেকে লোক খুঁজে তাদেরকে কাজটা দিয়ে করিয়ে নেয়, বা তাদের কাছে সেই সার্ভিসটা নিয়ে সেই সার্ভিসটা গ্রহণ করে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। এটা হচ্ছে আউটসোর্সিং। যখন কোনো প্রতিষ্ঠান আপনাকে কাজ দিবে, তখন সেই প্রতিষ্ঠান হচ্ছে আউটসোর্সিং। আর আপনি যে কাজটা করেন ঘুরে বিভিন্ন প্রতিষ্ঠানে, তা আপনি হচ্ছেন ফ্রিল্যান্সার। তো বাংলাদেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্রিল্যান্সার দেশ, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফ্রিল্যান্সার দেশ। বিশেষ করে আইটি ও সফটওয়্যার ডেভেলপমেন্টে, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, বাংলাদেশের ফ্রিল্যান্সাররা উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
তবে এই ফ্রিল্যান্সের অবদানের ক্ষেত্রে যদিও গভর্নমেন্ট বিভিন্নভাবে আমাদের বাংলাদেশে বলে থাকে যে তাদের সহযোগিতা করে বা তাদের অবদানের কারণে হয়েছে, অ্যাকচুয়ালি বাংলাদেশের নিজস্ব মানুষের নিজস্ব উদ্যোগে হয়েছে আমি যেটা দেখছি, কিন্তু গভর্নমেন্ট অ্যাকচুয়ালি সুবিধা থেকে অসুবিধা বেশি করেছে। তারপরে স্টার্টআপ উদ্ভাবন, বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম দ্রুত বিকশিত হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম এবং অন্যান্য শহরে বেশ কয়েকটি সফল স্টার্টআপ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে ফান্ডিং এবং ইনকিউবেশন সেন্টার তৈরি করা হয়েছে। স্টার্টআপ এবং উদ্ভাবন, স্টার্টআপ মানে হচ্ছে কিরকম, যেমন বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেমে দ্রুত বিকশিত হচ্ছে, মানে কোন উদ্যোক্তা যখন কোনো প্রতিষ্ঠান শুরু করতেছে, ফার্স্ট রান করতেছে, তাতে আমরা বলি স্টার্টআপ। ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য শহরে বেশ কয়েকটি সফল স্টার্টআপ প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যারা কিনা কি করতেছে, কোনো একটা ব্যবসা শুরু করে রান করতেছে। সরকার ও বেসরকারি উদ্যোক্তা ফান্ডিং এবং ইনকিউবেশন সেন্টার তৈরি করা হয়েছে। এখন দেখেন এই ইনকিউবেশন সেন্টার সরকার ও বেসরকারি উদ্যোগে ফান্ডিং, এই ফান্ডিং তো আমরা বুঝতেই পারতেছি, যখন স্টার্টআপ করা হয়, কোনো একটা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান রান করা হয়, তখন তার কিছু অর্থ প্রয়োজন হয়, এই অর্থটাই আমরা বলতেছি ফান্ডিং। এবং ইনকিউবেশন সেন্টার তৈরি করা হয়েছে। এই ইনকিউবেশন সেন্টার হচ্ছে গিয়ে আপনাকে বিভিন্নভাবে কারিগরি প্রশিক্ষণ দেওয়া, যেমন আপনি যদি একটা মুরগির ফার্ম করতে চান, একটা মাছের খামার করতে চান এক্সাম্পল স্বরূপ, তাহলে কি করতে হবে, এটা মাছ কিভাবে চাষ করতে হয় তার পলিসিগুলি, সেই সিস্টেমটা, এবং কোথায় থেকে আপনি লোন নিতে পারবেন, কিভাবে করতে পারবেন, সেই পেপারসগুলি সাজানো এবং সেটার উপর ট্রেনিং নেওয়া, এই যে যাবতীয় কার্যক্রমগুলো, এই জিনিসটা আপনাকে ইনকিউবেশন সেন্টার থেকে প্রদান করা হয়ে থাকে। এরকম প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারি এবং বেসরকারিভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। সাপোজ মনে করেন আপনি একটা কলম তৈরি করবেন, আপনি একটা কলম তৈরি করতে গেলে কি কি প্রয়োজন হবে, কলমটা কিভাবে তৈরি করতে হবে, তার মার্কেটিংটা কোথায়, কোন লেভেলে তৈরি করতে হবে, কার কাছ থেকে আপনি এই কি কি এর কাঁচামাল কোথায় পাবেন, এবং তার মেশিনারিজ গুলি কি লাগবে, কিভাবে এটা মার্কেটিং করতে পারবেন, তার রেট নির্ধারণ করবেন কিভাবে, এই যাবতীয় জিনিসগুলা, ইনফরমেশন গুলো, এবং গভর্নমেন্টের কাছ থেকে কিভাবে আপনি অনুমোদন পাবেন, বিভিন্ন পেপারস, ট্রেড লাইসেন্স, এই জিনিসগুলোতে প্রয়োজন হবে। আবার বিভিন্ন স্বাস্থ্যসম্মত জিনিস, স্বাস্থ্য বিষয়ক জিনিস বা ফুড নিয়ে করতে হলে কোথায় কোথায় থেকে আপনি অনুমতি বা পারমিশন নিতে হবে, এই যাবতীয় ইনফরমেশন এবং সহযোগিতা করে থাকে ইনকিউবেশন সেন্টারে। তো স্টার্টআপ এন্ড ইনকিউবেশন সেন্টার সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আমরা দেখি ডিজিটাল শিক্ষা, তারপর পয়েন্ট হচ্ছে ডিজিটাল শিক্ষা। কোভিড-19 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন, এখন আমরা যে অনলাইনে যে ক্লাসটা করি, বাংলাদেশে অ্যাকচুয়ালি অনলাইনে এই ক্লাসের প্রচলনটা ততটা বেশি ছিল না, খুব অল্প লেভেলে হইতো, ছিল কিন্তু অল্প লেভেলে হইতো। কিন্তু এখন যেটা হইছে যে অনলাইন ক্লাসের প্রতি মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছে, এবং যেটা সবচেয়ে বেশি প্রভাব ফেলছে কোভিড-19 এর সময়, মহামারী আকারে যখন সব জায়গায় ছড়ায় গেছিল মহামারীটা, তখন এই অনলাইন শিক্ষার প্রচুর পরিমাণে প্রসার লাভ করছে। সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যেমন মুক্তপাঠ, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এবং অনলাইন কোর্স। আমাদের এই যে গুগল মিট বলি, জুম বলি, জুম মিটিং, এই জিনিসগুলি আগে অত ব্যবহার করা হইতো না, এগুলি প্রসার পাইছে বা এর মার্কেট বেশি পপুলারিটি পাইছে এই কোভিড-19 এর সময়। সেখান থেকে আমরা এই যে অনলাইনে ক্লাস নেওয়ার সিস্টেম বেশি প্রসার লাভ করছে, এবং সেটা জনপ্রিয়তা এখনো অক্ষুণ্ণ আছে। সাইবার সুরক্ষা, যেটা সিকিউরিটি সিস্টেম, সাইবার সিকিউরিটি যেটাকে আমরা বলতেছি, ডিজিটালাইজেশনের সাথে সাথে সাইবার সুরক্ষা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকার সাইবার সুরক্ষার নীতিমালা প্রণয়ন করেছে এবং সাইবার ক্রাইমের সম্পর্কিত আইন জোরদার করেছে। তাহলে আমাদের এখানে যে প্রথম আমরা দেখেছিলাম যে এর মধ্যে কি নীতি, পরিকল্পনা এবং বর্তমান অবস্থা। নীতি ও পরিকল্পনার মধ্যে আমরা দেখেছিলাম যে ডিজিটাল বাংলাদেশের ভিশনের 2021-2041 এবং জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 2018 এবং একটি বাংলাদেশ একটি নেটওয়ার্ক। এর অবস্থার এই নীতিমালার কারণে, এই নীতি ও পরিকল্পনার কারণে আমাদের কি বর্তমান পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে আমরা দেখছি ইন্টারনেট ও মোবাইলের ব্যবহার বাড়ছে, গভর্নেন্স দেখতে পাইছি, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর প্রভাব দেখতে পাইছি, স্টার্টআপ এবং উদ্ভাবন দেখতে পাইছি, এবং ডিজিটাল শিক্ষা, সাইবার সুরক্ষা, এই জিনিসগুলি আমরা লক্ষ্য করছি, এই জিনিসগুলি আমরা দেখতে পাচ্ছি, ঘটনা ঘটছে। এখন আমরা আসি বেসরকারি সরকারি খাতে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের পরিধি এবং বর্তমান অবস্থা।
এইটা আর উপরেরটা প্রায় একই জিনিস। দেখেন এখানে কি আছে, সরকারি বেসরকারি খাতে তথ্য প্রযুক্তির ব্যবহার, পরিধি এবং বর্তমান অবস্থা, বর্তমান পরিস্থিতি। তো একই জিনিস এখানে আছে, সরকারি খাতে আইসিটি ব্যবহার, ই গভর্নেন্স এর কথা বলা হয়েছে, ডিজিটাল শিক্ষার কথা বলা হয়েছে, স্বাস্থ্যসেবা, এই স্বাস্থ্যসেবাতে এই যে টেলিমেডিসিন, ওটা যে জিনিসটা নাই, টেলিমেডিসিন জিনিসটা আমরা দেখতে পাইছি যে বিভিন্ন ধরনের যে দূর থেকে, টেলি শব্দের অর্থ হচ্ছে দূর থেকে, স্বাস্থ্যসেবার খাতে কি টেলিমেডিসিন সেবার সাহায্যে দূরবর্তী এলাকার স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে, অনলাইনে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট এবং ই প্রেসক্রিপশনের ব্যবস্থা চালু হয়েছে। মনে করো বাংলাদেশের স্বাস্থ্য বাধার নামে একটা গভর্নমেন্টের সাইট আছে যেখানে শিশুদের মূলত প্রাধান্য দেওয়া হয়। এখানে আপনি যখন হঠাৎ করে রাত্রে আপনার জন্য সমস্যা পড়তে পারে, তখন মোবাইলে ফোন দিয়ে আপনি সেই সেবাটা পেতে পারছেন। আপনি বলে প্রাথমিক এটা সেবা পাচ্ছেন, কি করতে পারেন সেটা একটা ব্যবস্থা পেতেছেন। এবং যেটা কিন্তু গ্রামীণ এবং বাঙালি বিভিন্ন মোবাইল কোম্পানিগুলি সেবাটা করেছিল, এবং এছাড়া প্রাইভেট প্রতিষ্ঠান আরো আছে যারা কিনা এই সেবাটা প্রদান করে থাকে। এবং আপনার ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের আপনি কি করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখান থেকে প্রেসক্রিপশন, অনলাইনে প্রেসক্রিপশন নেওয়া যায়, অথবা ইন্টারনেটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এবং আরেকটা জিনিস আছে, আপনি যখন ডায়াগনোসিস করান, ডায়াগনোসিস করার পর অনলাইনের মাধ্যমে সেই রিপোর্টগুলি পেতে পারেন। এই সার্ভিসটা অনেক ডায়াগনোসিস সেন্টার অলরেডি চালু করে ফেলছে। তারপর হচ্ছে সাইবার সুরক্ষা। সরকারি সাইবার সুরক্ষার নীতিমালা প্রণয়ন করেছে এবং সাইবার ক্রাইম সম্পর্কিত আইন জোরদার করেছে। বাংলাদেশের কম্পিউটারের ইনসিডেন্স রেসপন্স টিম যেমন বিডি সার্ট গঠন করা হয়েছে এবং সাইবার হামলা মোকাবেলা করা হয়েছে। আর বেসরকারি খাতে যেসব আইসিটি যে ব্যবহার করা হয়েছে, এটা সরকারি খাতে বললাম। আর বেসরকারি খাতে যে জিনিসগুলো হয়েছে যেমন ব্যাংক এবং ফিনান্স, এটা সম্পর্কে আমরা জানি যে মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ বিভিন্ন ধরনের আছে। তারপরে তারপর অনলাইনে বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে দেখবেন অনলাইনে অ্যাপস আছে, এবং সহজে আপনি এই মুহূর্তে কি করতেছেন, মোবাইলে হাতে নিয়ে আপনি মানি ট্রান্সফার করে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের অ্যাকাউন্টে, একজন থেকে আরেকজন অ্যাকাউন্টে টাকা ইনস্ট্যান্টলি ট্রান্সফার করে দিতে পারছেন। আগে যে সিস্টেম ছিল, যেরকম আপনি তাকে চেক দিলেন, চেক দেওয়ার পর ব্যাংকের মধ্যে যাইলেন, সিরিয়াল ধরে বসে থাকলেন, তারপর চেক জমা দিলেন, তারপর অ্যাকাউন্টে আসলো, তারপর আবার যে টাকা উঠাইতে যান আবার এই জিনিসটা বলছে। আর সরকারি হাসপাতাল ব্যাংকে গেলে তো আরো মারাত্মক অবস্থা। আর ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা দেখতেই পেয়েছি অলরেডি যে বাংলাদেশে প্রচুর পরিমাণ পপুলারিটি পেয়েছে দারাজ। ই কমার্সের বিভিন্ন, এছাড়া আরো অনেক সাইট আছে ই কমার্সের। এছাড়াও দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া সাইটের মাধ্যমে আমার বিভিন্ন পণ্য সেবা ই কমার্স সার্ভিসটা আমরা গ্রহণ করে থাকি। এর মাধ্যমে আমাদের কি করে প্রয়োজনীয় পণ্যগুলি ঘরে বসে আমরা কেনাকাটা করে ফেলতে পারি। তার জন্য আমার মার্কেটে গিয়ে খুঁজে খুঁজে দেখা প্রয়োজন হয় না, জাস্ট 10 মিনিটে অনলাইনে সার্চ দিয়ে আমরা প্রোডাক্ট সম্পর্কে জেনে ফেলতে পারতেছি। এবং ওই প্রোডাক্টটা মানুষ ব্যবহার করার পর তারা কি রিভিউ দিচ্ছে, তার ওই প্রোডাক্টের উপর ওপিনিয়নটা কি, সেটাও বুঝতে পারতেছি। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং সম্পর্কে জানি, স্টার্টআপ উদ্বোধনী এবং টেলি কমিউনিকেশন সম্পর্কে আমরা জানি যে কি অবস্থা হয়েছে। এই জিনিসগুলো আপনারা সহজে দেখলে একটু বুঝতে পারবেন। এই জন্য এটা নিয়ে আমি বেশি একটা বিস্তারিত বর্ণনা করতেছি না। সামনে আমাদের আরো সময় দেওয়ার মতো অনেক টপিকস আছে, যেখানে আমাদের বোঝার অনেক কিছু আছে। ডিজিটাল বাংলাদেশ, ই গভর্নেন্স, ই কমার্স এবং ই কৃষি, এই তিনটি টপিকস এগুলি খুব ইম্পর্টেন্ট টপিকস। যেমন মনে করেন ই গভর্নেন্স, এখন ই গভর্নেন্সটা কি, ই কমার্স সম্পর্কে আমরা জানি, এবং ই কৃষিটা কি এটা সম্পর্কে একটু বলি। ই গভর্নেন্স সম্পর্কে এর আগে আমরা সংক্ষিপ্ত দেখেছি, এখন একটু বিস্তারিত দেখেন। আমরা কি করছি, ই গভর্নেন্সের যে কতগুলি উদাহরণ আমরা টানি, তাহলে সহজে বুঝতে পারবি সেটা। ই নথি, ই টেন্ডারিং, ই পাসপোর্ট, ই ট্যাক্স, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, এই জিনিসগুলো আমরা কিন্তু মূলত এই জিনিসগুলো আমরা ই গভর্নেন্স থেকে সার্ভিসটা পেয়ে থাকি। তার মধ্যে ই নথিটা কি, সরকারি অফিসগুলির বিভিন্ন নথি আদান প্রদান ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। যে অনলাইন নথির মাধ্যমে, যেমন আমরা যখন বড় কোনো কোম্পানি করবেন, তখন দেখবেন যে বা বিভিন্ন ধরনের যখন লাইসেন্স আপডেট করার প্রয়োজন হইতে পারে, নতুন করে আবেদন করতে চান, যেমন অনলাইনে আপনি ট্রেড লাইসেন্স করার জন্য আপনি এখন আর ওই যে অফিসে ঘোরার দরকার নেই, অনলাইনে আবেদন করে আপনি ট্রেড লাইসেন্স নিতে পারবেন। বিভিন্ন অফিসিয়াল কার্যক্রমগুলি আছে, এগুলো সব অনলাইনে মাধ্যমে যে পিডিএফ ফাইল আপলোড করে করে আপনি অফিসে বসে বসে আপনার বাসায় বসে আপলোড করে আপনি সেই কার্যগুলো সম্পূর্ণ করতে পারেন। এই টেন্ডারের মধ্যে যখন ক্রয় বিক্রয় যে বিভিন্ন ধরনের ঠিকাদারি প্রক্রিয়া চালু করেছে, এই যে বিভিন্ন টেন্ডার হয়ে থাকে গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টে, এই টেন্ডারগুলি আপনি সাবমিট করা এবং বিড করা সবকিছু আপনি বাসায় বসে বসেই করতে পারবেন। তো এই পাসপোর্টের আবেদন নবায়নের প্রক্রিয়া অনলাইনে চালু করা হয়েছে, এটা আমরা জানি। এই পাসপোর্ট আমরা অনলাইনের মাধ্যমেই করতেছি।
এবং কি অনলাইনে ভিত্তিতে আমরা যখন পাসপোর্ট যারা করছেন তারা ভালো করে জানেন যে অনলাইনে বসে আপনি আবেদন করতে পারেন। এর জন্য কোনো দোকানে বা কোথায় যাওয়া দরকার নেই, নিজে বসে বসে করে ফেলবেন। করার পরে আপনি এখান দিয়ে নির্দিষ্ট টাইম শিডিউল স্লট পাবেন, ওই সময় আপনি যে সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে আপনি সেই সেবাটা গ্রহণ করতে পারেন। এই ট্যাক্স অনলাইনে ট্যাক্সের প্রদান এবং রিটার্নে জমা দেওয়ার সুবিধা চালু করা হয়েছে। যারা অলরেডি জব করতেছেন তারা জানেন, অথবা যারা কিন্তু ট্যাক্স টিন সার্টিফিকেট আছে তারা ট্যাক্স রিটার্ন করতেছেন, তারা আপনারা নিজেরাই নিজেদের ট্যাক্স রিটার্ন করতে পারবেন। এর জন্য কোনো ওই যে আগে যেমন যাইতে হইতো যে একদম সেই ট্যাক্স অফিসে গিয়ে আপনার কাগজ জমা দিতে হইতো, তারপর রিটার্ন নিতে হইতো, এখন ওই কিছু করতে হয় না। আপনি পেমেন্টটা পর্যন্ত অনলাইনে করতে পারবেন, যে ট্যাক্সের রিটার্নের টাকাটা, এবং ওইখানে আপনি ডাটা এন্ট্রি করে ওখান থেকে নিতে পারতেছেন। ইউনিয়ন ডিজিটাল সেবা সার্ভিস, যেমন আমাদের গ্রামীণ বিভিন্ন এলাকায় যত ইউনিয়ন পরিষদগুলি আছে ওইখানে এই ইউডিসি যে অফিসটা আছে, ইউনিয়ন ডিজিটাল সেন্টার আছে, সেখানে গ্রামীণ এলাকায় ডিজিটাল সেবা প্রদান করা হয়ে থাকে। ওইখান থেকে আপনি বিভিন্ন কি কি সেবা পেতে পারেন, জন্ম নিবন্ধন অথবা আপনার ভোটার নিবন্ধন, বিভিন্ন ধরনের সরকারি ফর্ম পূরণ করা, অন্যান্য কার্যক্রমগুলো সবই করতে পারেন সেই ইউনিয়ন ডিজিটাল সেন্টারে। আর ই কমার্স সম্পর্কে আপনারা ভালো করে জানেন, অনলাইনে পেমেন্ট দেওয়া, সরকারি উদ্যোগ, বিভিন্ন সরকারের নীতিমালা প্রণয়ন করা হয়েছে, এই খাতে অন্যান্য সহায়তা করা হয়। যদিও এটা পরিপূর্ণভাবে সরকার কতটুকু ফলো আপ করে আমি জানি না, বা অন্যান্য কার্যক্রম হচ্ছে কিনা। এখনো ই কমার্স অতটা স্ট্রং প্ল্যাটফর্ম বাংলাদেশে পৌঁছাইতে পারে নাই বিভিন্ন নীতি নৈতিকতার দিক থেকে। তবে এখন আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে, মানুষ এখন প্রচুর পরিমাণে অনলাইনে কেনাকাটা করে। ই কৃষি দেখেন, ই কৃষিটা প্রচুর পরিমাণে ডেভেলপ হয়েছে। ই কৃষির কারণে মানে বাংলাদেশের কৃষি খাত সো মাচ চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে কিভাবে, যে আপনি বিভিন্ন তথ্য আপনি এর মাধ্যমে পেয়ে যাচ্ছেন। যেমন মনে করেন যে একটা জায়গায় একটা জাতের একটা টমেটো আবাদ করেছে, আপনার অনলাইনের মাধ্যমে ইউটিউব বলেন, বিভিন্ন জায়গা বলেন, এই তথ্যটা আপনি পেয়ে যাচ্ছেন, এবং কোন দ্রব্যের মূল্য কত সেটা আপনি জানতে পারতেছেন অনলাইনের মাধ্যমে, ফোনের মাধ্যমে। আপনি এবং রানিং মার্কেট প্রাইস কত চলতেছে, এবং আপনার কোন ধরনের যে ফসলাদির মধ্যে, অথবা আপনার মনে করেন গরু, হাঁস, মুরগি বা মাছ, যে কোনো ধরনের প্রবলেম হলে সেটা সম্পর্কে সাথে সাথে পরামর্শ পাইতেছেন, কোন ফসল দিতে হবে, কখন কি হবে, কোন রোগ বালাই আসতেছে বা কোনটা মহামারী আকার ধারণ করতেছে, বিভিন্ন ধরনের সুবিধা। কৃষি তথ্য সেবা কৃষকদের জন্য মোবাইল ফোনের মাধ্যমে কৃষি তথ্য প্রদান করা, এবং যেমন আবহাওয়া পূর্বাভাস, ফসলের রোগ বালাই, প্রকৃতি তথ্য ও বাজার দর ইত্যাদি আপনি জানতে পারতেছেন কৃষি তথ্য সেবার মাধ্যমে। ডিজিটাল কৃষি প্ল্যাটফর্ম, বিভিন্ন মোবাইল অ্যাপস এবং ওয়েব পোর্টালের মাধ্যমে কৃষকরা কৃষি সংক্রান্ত তথ্য পরামর্শ পাচ্ছে, যেমন কৃষক বন্ধু কৃষি তথ্য সার্ভিস। এই যে সার্ভিসগুলো দিয়ে আমরা এগুলি পেয়ে যাচ্ছেন। এবং স্মার্ট কৃষি, আইওটি, ইন্টারনেট অফ থিংস, যেমন এআই প্রযুক্তি বা কৃত্রিমতা প্রযুক্তি করে স্মার্ট কৃষি পদ্ধতি চালু করা হয়েছে, যেমন সেন্সর ব্যবহার করে মাটির আর্দ্রতা এবং তাপমাত্রা পরিমাপ করা যায়। এর মাধ্যমে যে মাটিতে যেমন এই সেন্সর ইউজ করে বুঝতে পারতেছেন, আরো কিছু বোঝা যায়। যেমন মনে করেন একটা মাটি আছে, মাটিটা সেন্সরের মধ্যে দেওয়ার পর সেই প্রক্রিয়া করে বলে দিতেছে যে আপনার এই মাটিটা কি অবস্থা আছে, এখানে মধ্যে কতটুকু পরিমাণে আপনার দোআঁশ না এঁটেল দোআঁশ, এটার মধ্যে কোন ধরনের সবজি বা কি আবাদ করতে পারবেন, এই ডিটেইলস আপনাকে দিয়ে দিবে যে এই মাটিটা আপনার কি চাষের জন্য উপযোগী, এবং এখানে আহ কোন ধরনের সার বা কি ইউজ করতে হবে, বা একটা জিনিস আপনি যখন একটা ফসল আবাদ করবেন তার জন্য কি ধরনের মাটির প্রয়োজন। আপনার জমিতে একটা মাটি আছে, সেই মাটিটা দিলে সে পরীক্ষা করে বলে দিবে যে এই মাটিটাতে যদি আপনি ওই ফসলটা আবাদ করতে যান তাহলে তাকে আপনি কি কি উপাদান দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। ই কৃষি বাজার, কৃষকরা অনলাইনে তাদের তথ্য বিক্রয়ের সুযোগ পাচ্ছে, যা বাজারজাতকরণের খরচ কমিয়ে দিচ্ছে। বলছে ই কৃষি বাজার, কৃষকরা অনলাইনে তাদের পণ্য বিক্রির সুযোগ পাচ্ছে, যা বাজারজাতকরণের খরচ কমিয়ে দিচ্ছে। মানে অনলাইনের মাধ্যমে কৃষকরা সরাসরি আপনি সেল করতে পারেন। কিছু কিছু সাইডে এই সুবিধা আছে কিছু কিছু জায়গায়। যেমন আপনি আপনার সেই লোকাল গ্রামের ভিতরে একটা লোক আপনার অনলাইনের মাধ্যমে আপনি এটা বিক্রি করে, যে ই কমার্সের মধ্যে সাইটের মধ্যে বা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে ওইখানে প্রোডাক্টের বিজ্ঞাপন দিলেন যে আমার কাছে এই প্রোডাক্টটা আছে, সেটা অনলাইনের মাধ্যমে আরেকজন কিনলো। মনে করেন যে খুলনাতে একজন বিক্রি করতেছে, একটা প্রোডাক্ট উৎপাদন করতেছে, ওইখান থেকে সে দিল, আর সেটা মনে করেন সে উত্তরবঙ্গ কুড়িগ্রাম থেকে কিনে নিল, তখন কুরিয়ার সার্ভিসের মধ্যে ওইখানে চলে গেল। তাহলে কি হইতেছে, মধ্যস্বত্ব ভোগী আর থাকতেছে না, সরাসরি কৃষক ন্যায্য মূল্যটা পেয়ে যাচ্ছে। তারপর আমরা আসি ডিজিটাল আইন। ডিজিটাল আইন 2018 এর বৈশিষ্ট্য। ডিজিটাল আইন 2018 এর বৈশিষ্ট্য। ডিজিটাল আইন 2018 যে বৈশিষ্ট্য ছিল, এটা অনেক ভালো দিক আছে, সাথে সাথে এটা বিতর্কিত কিছু দিকও আছে।
যখন একটা আইন তৈরি করা হয়, সেই আইনের ক্ষেত্রে আমরা যদি আইন যে প্রয়োগ করে সে যদি নৈতিকভাবে সঠিক না হয়, তাহলে এটা ক্ষতির দিক দেখা যায়। যেমন ডিজিটাল আইন 2018 ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 নামে পরিচিত। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 নামে পরিচিত। বাংলাদেশে সাইবার অপরাধ মোকাবেলা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রণীত এই গুরুত্বপূর্ণ আইন, এই আইনের মূল উদ্দেশ্য ছিল ডিজিটাল প্ল্যাটফর্মের নিরাপত্তা জোরদার করা, সাইবার অপরাধ প্রতিরোধ করা এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আসলে আমরা কি দেখেছি, এটা হচ্ছে রাষ্ট্রীয় কিছু লোক তাদের নিজস্ব উদ্দেশ্য সাধন করার জন্য এটাকে ব্যবহার করেছে। সাইবার অপরাধের সংজ্ঞা ও শাস্তি। এই আইনের বিভিন্ন ধরনের সাইবার অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং তার জন্য শাস্তির বিধান রয়েছে। যেমন উদাহরণস্বরূপ হচ্ছে হ্যাকিং, ডেটা চুরি, মেলওয়্যার ছড়ানো, ডিজিটাল জালিয়াতির জন্য অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। এখন আমরা দেখি হ্যাকিংটা তো আমরা বুঝতে পারতেছি হ্যাক করা। আমরা এই হ্যাক শব্দটার সাথে প্রচুর পরিচিত। কিছুদিন আগেও কোন একজন বিশেষ লোকের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, অনেকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়, অনেকের জিমেল অ্যাড্রেস হ্যাক হয়, অনেকের মোবাইল হ্যাক হয়, কম্পিউটার হ্যাক হয়, ওয়েবসাইট হ্যাক হয়, অনেকের সার্ভার হ্যাক হয়। মানে এক কথায় ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে জড়িত সমস্ত ডিভাইসই হ্যাক হইতে পারে, সমস্ত সার্ভিস হ্যাক হইতে পারে এবং সমস্ত ওয়েবসাইট ডাটা হ্যাক হইতে পারে। গভর্নমেন্টের অনেক বড় বড় পজিশন থেকেও বিভিন্ন ধরনের ডাটা আমরা হ্যাক করতে শুনছি। মানে হচ্ছে হ্যাকটা হচ্ছে অনৈতিকভাবে কারো ডিজিটাল সম্পদে যখন অ্যাক্সেস করা হয় ক্ষতি করার উদ্দেশ্যে অথবা ডাটা চুরির উদ্দেশ্যে, এটাকে আমরা হ্যাক বলে থাকি। তো তারপর হচ্ছে কি ডাটা চুরিতে বুঝতেই পারতেছি ওখান থেকে তথ্য সরিয়ে নেওয়া, গোপন তথ্যকে সরিয়ে নেওয়া বা এটা পাবলিক করে দেওয়া অথবা ব্ল্যাকমেইলিং করা। মেলওয়্যার ছড়ানো, মেলওয়্যার হচ্ছে গিয়ে এক ধরনের ভাইরাস বলতে পারি আমরা। ভাইরাসটা কি করতেছি আপনাদের, এই ভাইরাসটা আপনাদের কম্পিউটারের ডিভাইসের ভিতরে দিয়ে দেয়, দিয়ে দিলে এখান থেকে গোপন তথ্যগুলো নিয়ে যায় অথবা আপনার সফটওয়্যারে ক্ষতি সাধন করে অথবা আপনার কম্পিউটারকে জ্যাম করে ফেলে, যে আপনার প্রয়োজনীয় কার্যগুলি ঠিকমতো যাতে না করতে পারে, সঠিকভাবে না করতে পারে। ডিজিটাল জালিয়াতিক তথ্য অপরাধের জন্য কঠোর শাস্তি বিধান করা হয়েছে। তো এখন যেটা হচ্ছে ডিজিটাল মাধ্যমে অপপ্রচার ও মিথ্যা তথ্য প্রকাশ। তো এক নাম্বার দেখতেছিলাম সাইবার অপরাধের যে অপরাধগুলি কিরকম হয়ে থাকে, অথবা আর ধরুন দেখছি ডিজিটাল মাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য প্রকাশ। জয়েন হইতে পারতেছে না, ডিজিটাল মাধ্যমে অপপ্রচার ও মিথ্যা তথ্য প্রকাশ। তো ডিজিটাল মাধ্যমে যখন মনে করেন, যেটা আমরা দেখতেছি কিছুদিন আগে দেখেছিলাম যে আমাদের পার্শ্ববর্তী একটা কান্ট্রি আমাদের দেশের নামে প্রচুর পরিমাণে অপপ্রচার চালিয়েছিল। একইভাবে দেশের ভিতরেও এই অপপ্রচার যদি চালিয়ে থাকে কেউ, তাহলে তার বিরুদ্ধেই আইনটা প্রচার করা হয়েছে। যেমন যে জিনিসটা ঘটে নাই সেটা সম্পর্কে আমি যখন অনলাইনের ভিতরে মিথ্যা তথ্য প্রচার করে দেই, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করে অথবা বিভিন্ন ওয়েবসাইট ইউজ করে অথবা মোবাইলের মাধ্যমে অথবা ইমেল, মানে এক কথায় ইন্টারনেট সার্ভিস ইউজ করে আমরা যদি এই অপপ্রচারটা পাবলিশ করে চারিদিকে, সেটা কি বলা হইতেছে এই আইনি ডিজিটাল মাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য প্রকাশ ও হানিকর তথ্য ছড়ানোর জন্য শাস্তি বিধান হইতে পারে। এখন দেখেন এটা হচ্ছে কি অপপ্রচার হইতে পারে, আরেকটা জিনিস হতে পারে কিরকম, আপনার একটা গোপন তথ্য আছে যেটা সম্পূর্ণ আপনার পার্সোনাল, আপনার অনুমতি ছাড়াই সেটা যদি ছড়ায় দেয় তাহলেই সমস্যা। এবার আমরা সেই বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য অপপ্রচার করা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এবার আমরা আসি ব্যক্তিগত গোপন চুক্তি সুরক্ষা, সাইবার সন্ত্রাসবাদ, এই জিনিসগুলি আপনার সহজেই অ্যাকচুয়ালি পড়লেই বুঝতে পারবেন। এগুলির পিছনে আপনি একটু দেখেন, এটা নিয়ে পরে আবার একটু হালকা আলোচনা করব। আমরা টেকনিক্যাল বিষয় নিয়ে বেশি কথা বলা সবচেয়ে ভালো। এর মধ্যে আমি একটু আপনাদের সাথে একটু পরিচয় হই, অনেক কথা বলছি। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেককেই, আমি একজন একটু নাম বলবো, আপনারা একটু কথা বলেন। অমিত সরকার, শুনতে পাচ্ছেন আমাকে? অমিত সরকার। আঞ্জু, শুনতে পাচ্ছেন? আঞ্জু,
কামাল হোসেন, কামাল হোসেন শুনতে পাচ্ছেন? মারুফ চৌধুরী, মারুফ চৌধুরী। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো স্যার কেমন আমি আছেন? হ্যাঁ, হ্যাঁ, এই তো স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি আহ, কি উদ্দেশ্যে এই কোর্সটা করতেছেন আপনার সবাই একটু বলেন। আহ, একদম যদি অনেস্টলি বলতে চাই স্যার, তো হচ্ছে আমার হচ্ছে এনটিআরসি তে জব করার ইচ্ছে, মানে যে টিচিং প্রফেশনে যাওয়ার ইচ্ছেটা টিচিং আমার। প্রফেশন। আমি আমি বর্তমানে আছি হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে, জগন্নাথ ইউনিভার্সিটিতে। বাট আমি চাচ্ছিলাম যে এনটিআরসিতে আসলে আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট থেকে অপরচুনিটি অনেক কম আমি দেখতাছি, মানে এট প্রেজেন্ট যে বিষয়গুলো মানে ভাসতাছে। সো আমি চাচ্ছিলাম এটাতে যদি এই সুযোগটা যদি আমি গ্র্যাপস করতে চাই বা পারি, তাহলে আমার জন্য আউটপুটটা ভালো হবে। এই জন্য আর কি বেসিক্যালি আসা, এটা অনেস্টলি। হ্যাঁ, এটাই নাইস। স্যার। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, যেটা হচ্ছে আপনি যেহেতু টিচিং প্রফেশন আসতে চাইছেন, এটা ভালো জিনিস। আহ, মানুষ টাকা আর্ন করে বিভিন্ন ভাবে, ব্যবসা করে ইয়া। এবং বিভিন্ন ধরনের চাকরি জব যাই বলেন, তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে সেবার মাধ্যমে যেটা, যে অর্থটা আর্ন করা হয়। আর সেবা দেওয়ার সিস্টেম হচ্ছে কয়েকটা খাত আছে। একটা হচ্ছে চিকিৎসা, আর একটা হচ্ছে শিক্ষা। তো আমার কাছে মনে হয় এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট খাত হয়, যে শিক্ষা প্রদান করা। সো এটা খুবই ভালো জিনিস। আমি আমার সম্পর্কে বলি। জি স্যার, জি স্যার, এটা জানতে চাচ্ছিলাম এখন, যে আপনার সম্পর্কে জানার ইচ্ছে। আমার নাম হচ্ছে আগা খান মজুমদার, ডাকনাম জুয়েল। আমি নরমালি একটা প্রফেশনের সাথে জড়িত সাইটেতেই, যেটা আমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছি এক জায়গায়। আর এই যে পাশাপাশি আপনাদেরকে এই যে পড়াই, আমার ভালো লাগে এই জন্য পড়াই, আর কিছু না, এটা আমার শখ। স্যার আপনার হোম টাউন কোথায়? আমার হোম টাউন চাঁদপুরে। চাঁদপুরে। Okay. তো এটা হচ্ছে আমার একটা শখ, হবি বলতে পারেন। আমি যখন লেখাপড়া করছি, ওই সময় আমি ওই যেখানে লেখাপড়া করাইতাম, মানে পাস কোর্স সাথে সাথে রেজাল্ট হওয়ার আগে ওইখানে আমি টিচিং প্রফেশনে 2 বছর ছিলাম, কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে আচ্ছা ছিলাম। আচ্ছা তো আচ্ছা। এটা ছিল আমার ওই, তারপর থেকে আমি পরে আবার জব ছেড়ে দিছি, যেহেতু ওইখানে তো বুঝতেই পারতেছেন টাকা পয়সা একটু কম থাকে, ওইটাতে তো চলে না, হ্যাঁ। পেট চলে না। ভালো প্রতিষ্ঠানে শখ থাকলেও সাধ্য হয় নাই। তো পরবর্তীতে আবার এই যে টুকটাক বিভিন্ন জায়গায় এইভাবে অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জড়িত ছিলাম। এটা জাস্ট অফিসের পরে অন্য সময়। তো আমি চাইবো যে আপনারা এরকম শিখেন, আপনি যাতে যেখানে শিখবেন, আমার কাছ থেকে যে শিখবেন, তারা যাতে ওই প্রতিষ্ঠানের আইসিটি বিষয়ে সেরা টিচার হন। ইনশাল্লাহ। স্যার আমার আর দুই একটা ইনকোয়ারি ছিল, আমি বলতে পারি? হ্যাঁ, 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 অবশ্যই। আচ্ছা স্যার, আমি ফ্রিলি কথা বলছি। হ্যাঁ স্যার, অবশ্যই ফ্রি, বিষয়টা হচ্ছে যে সবই ফ্রি, আপনি বললেন যে এখানে হচ্ছে এক্সামে হচ্ছে আমি বাংলা বা ইংলিশ যেকোনো দুটোতে একটাতে অ্যাক্টিভ হলে চলবে, তাই না? ইভেন আমি দুটোতে মিক্সড করে লিখতে পারবো। হ্যাঁ। এইটা কি আসলে আমি যদি পুরোটা ইংলিশে লিখি, এটা কি আসলে আমার জন্য কোনো মানে আউটপুটটা ভালো হবে না? নর্মালি বাংলা যারা লিখবে একই রকমই, মানে আউটপুটটা বই আনবে একই রকমই হবে? আপনি যদি বাংলায় লেখেন, আপনার রেজাল্ট যা হবে, ইংলিশে হ্যাঁ। লেখেন রেজাল্ট তাই হবে। যদি বাংলা আর ইংলিশ মিশিয়ে লেখেন, তাও রেজাল্ট একই হবে, কোনো ওকে পার্থক্য হবে না। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ, এটা বলেন। হচ্ছে মানে এটা আসলে একটা ট্রিকি কোশ্চেন, এটা আসলে আপনাকে মনে হয় বলা ঠিক হবে না আসলে। বলেন, বলেন, কোনো সমস্যা নেই, মানে বলেন। আমি চাচ্ছিলাম যে আমি আমি সে সে হচ্ছে 6 মাসে ফার্স্ট সেমিস্টার শেষ করলাম। ওকে, হুম। দেন সেকেন্ড সেমিস্টারে গিয়ে যদি আমি কোনো জায়গাতে অ্যাপ্লাইড দিয়ে কি অ্যাপ্লাই করা যাবে? না এটা স্যার আসলে লিগ্যাল হবে না কোনটা? মানে এটা জাস্ট মানে ইনফর্মাল কথাবার্তা আর কি। না, না, সেটা ঠিক আছে। না, না, সেটা হচ্ছে কি আপনার যে আপনি যদি অ্যাপিয়ার দিয়ে যদি কোথাও যদি জবের জন্য আবেদন করতে চান, হ্যাঁ। নরমালি অ্যাপিয়ার গুলি হয় কি করে, কিভাবে, যখন আপনি এই সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে ফেলছেন কিন্তু এখনো রেজাল্ট পান নাই, হুম হুম হুম। সাধারণত এই অ্যাপিয়ারটাকে বেশি প্রাধান্য দেয়, মানে অ্যাকসেপ্টেবল। ওকে ওকে। অ্যাকসেপ্টেবল। এবং আরেকটা জিনিস আছে, আপনি অনেক সময় দেখা গেল আপনি সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছেন, একটা সাবজেক্ট আপনার খারাপ হয়ে গেল বা দুইটা সাবজেক্ট খারাপ হয়ে গেল, অথবা আপনি পরীক্ষা দিতে পারেন না অসুস্থতার কোনো কারণে।
জি। তখন তাহলে তো ওই সাবজেক্টে আপনি আপনি তো সার্টিফিকেট পাচ্ছেন না। আপনি রেফার্ড হয়ে যাচ্ছেন। তাই না? ওকে। মানে একটা হ্যাঁ। সাবজেক্ট আপনি ফেল করে ফেলছেন। তো ওই সাবজেক্টগুলো আপনি পরে পরীক্ষাতে পাস করতে পারেন। ওইটাকে আপনি এফআইআর দিতে পারেন। ও আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। এছাড়া এফআইআর দিলে ওইটা অনেক সময় দেয়, অনেক সময় জবের ক্ষেত্রে বিভিন্ন সময় দেয়। সেটা অ্যাকচুয়ালি ঠিক না। তারপর অনেকে দেয়। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন ছিল যেটা আমার মাথায় আসলো মাত্র। হ্যাঁ, সেটা হচ্ছে স্যার, এই যে আপনি ১ম এ বললেন গ্রাফিক্স ডিজাইন একটা বললেন, এটা পুরোটা থিওরি, সরি পুরোটা প্র্যাকটিক্যাল, তাই না? হ্যাঁ। সো স্যার, এই বিষয়গুলো কোনো কমপ্লেক্স হবে না অ্যাজ ইউজুয়াল নরমাল ইজি হবে আমাদের জন্য? কারণ আমরা তো জাস্ট ১ বছরের কোর্স করতেছি, এখানে ২ টা সেমিস্টার। আমরা তো ৪ বছর মানে সিএসসি এর মতো পড়তেছি না। সো সেক্ষেত্রে এটাকে আসলে কেমন হার্ড বা স্ট্রং বা কতটুকু ইজি হয় আসলে জানতাম না, তো এইজন্যই জিজ্ঞেস করা আপনাকে। এবার আপনাকে বলি, আপনি এই কোর্সটা হচ্ছে কিসের? কোর্সটার নামটা দিন অ্যাডভান্স সার্টিফিকেশন কোর্স। অ্যাডভান্স। এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের এবং এই কোর্সটা কারা করতেছে? আপনার এখানে সবাই কিন্তু গ্র্যাজুয়েট। হ্যাঁ স্যার, সবাই গ্র্যাজুয়েট। প্রত্যেকে। একটা গ্র্যাজুয়েট পারসন এই কোর্সটা করতেছে। মানে সে কিন্তু অলরেডি মেধার একটা লেভেল ক্রস করছে। জি স্যার। আপনার ডিপ্লোমা যখন একটা ছেলে করে সে কিন্তু এসএসসি সর্বোচ্চ এসএসসি পাস স্টুডেন্টরা যায় করে। হুম, হুম। এসএসসি পাস করে করার পরে সে ৪ বছর করে। ৪ বছর করে মানে ১ম ২ বছর সে মেধা গ্রো করে এবং সেকেন্ড মানে ২ বছর পর ৩য় বছর থেকে সে অ্যাডভান্স লেভেলে কিছু টাচ করে। আর হুম। আপনারা সেখানে অলরেডি মনে করেন যে গ্র্যাজুয়েট কমপ্লিট করে ফেলছেন। মানে মেক্সিমাম তো এখন তো নরমাল পাস কোর্সের পড়াশোনা কম, মেক্সিমাম অনার্স কমপ্লিট করে। অনেকে মাস্টার্স কমপ্লিট করা। মানে আপনি ইন্টারমিডিয়েট ২ বছর করার পর ৪ বছর কমপ্লিট করছেন, তারপরে দিয়া আবার দেখা যাচ্ছে ২ বছরের অনার্স কমপ্লিট করছেন। তো এখানে দেখছে মিনিমাম ৪ বছর অনার্স কমপ্লিট করা। তো এই ক্ষেত্রে আপনাদের এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল। তো এই ক্ষেত্রে হচ্ছে কি অনেকে একটা জিনিস হচ্ছে যে ফাঁকিবাজি একটা মেন্টালিটি থাকে। ফাঁকিবাজি করলে আপনি নিজেরা নিজেকে ফাঁকিবাজি করবেন। আর একটা জিনিস হচ্ছে যেহেতু আল্টিমেটলি আমাদের ডেস্টিনেশন হচ্ছে মানি, টাকা আর্ন করা। ইয়া। তো টাকা আর্ন করা যেহেতু আল্টিমেট ডেস্টিনেশন, তো সো আর আপনার পেশাটা হচ্ছে সেবা। সেবাটা ভালোভাবে দিয়ে টাকা আর্ন করা ভালো। ১ নম্বর সুবিধা। ২ নম্বর হচ্ছে আপনি যত ভালো টিচার হবেন, আপনি তত বেশি আপনি স্টুডেন্টদের ভালো গাইড দিতে পারবেন। ওই প্রতিষ্ঠানে আপনার আ ডিমান্ড ভালো থাকবে, স্যালারিও ভালো হবে এবং আপনি যদি টিউশনি করান আপনার স্টুডেন্টেরও অভাব হবে না। শুধু স্যার ওইটা না, আমার আপনি যদি ভালো কোশ্চেনটা একটু। শিখতে চান, আরেকটা জিনিস আছে একটু বলি আরেকটু, যে আপনি যদি অনলাইনে ভালো করতে পারেন, আপনি যদি আইসিটি সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো ভালো করে আপনি শিখতে পারেন, আপনি মানে টিচিং করতেও হবে না। কিভাবে করতে হবে না? আপনার আপনি এখান থেকে শিখার পরে আপনি যেটা করতে পারবেন, যদি ইচ্ছা থাকে, আমি আপনাকে যত ধরনের গাইড দেওয়া আছে সেটা আমি অপরচুনিটি আমি গাইড দিব। আপনাকে অপরচুনিটি গাইড করে দিব। আপনি যাতে কাজে লাগাতে পারেন। স্যার আমার কোশ্চেনটা এইটা ছিল না স্যার। আমার কোশ্চেন ছিল হচ্ছে যে হুম। এই যে আপনি বললেন গ্রাফিক্স ডিজাইন, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে প্র্যাকটিক্যাল হবে। সো এই হ্যাঁ, প্র্যাকটিক্যালটা ইজি হবে না হার্ড হবে? এইটা জানতে চাচ্ছিলাম। না, যেহেতু না, না, আমাদের। আপনাদের কোন সাবজেক্ট ইজি হবে না। সবই হার্ড হবে। আচ্ছা, আচ্ছা। কখন? যদি আপনি না পড়েন, না অ্যাটেন্ড করেন, না ওকে স্যার। ক্লাস করেন, না পড়েন। এছাড়া আপনার কাছে কোন সাবজেক্টই হার্ড হবে না। সবই সহজ হবে। আপনার ব্যাকগ্রাউন্ড কি? আমার আর্টস স্যার। আর্টস এর। আর্টস এর জন্য স্যার। আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। যাদের মানে সায়েন্স স্যার আমি 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 তাদের কথাটা জন্য কেন বললাম স্যার? হ্যাঁ, এটা এটা আমি সহ প্রত্যেকেরই আসলে হয়তোবা মনের একটা সুপ্ত কথা বা কোশ্চেন, যেটা হচ্ছে যে আমরা তো চাকরি প্রিপারেশন নিতেছি, হ্যাঁ? হ্যাঁ, সো হ্যাঁ। সেই জায়গা থেকে এখানে ফুল আসলে ডিটারমাইন্ড বা মনোনিবেশ করাটা একটু কঠিন হবে আমাদের জন্য। সেজন্যই আসলে জিজ্ঞেসটা করা যে আসলে কেমন আমি হতে পারে? চেষ্টা করব আপনাদের এমনভাবে ক্লাস করানোর জন্য প্রয়োজনে ১ ঘন্টার ক্লাস ২ ঘন্টা, ২.৫ ঘন্টা, ৩ ঘন্টা প্রয়োজনে নিব। কিন্তু এমনভাবে করাবো যে আপনাদের পরবর্তীতে জাস্ট চোখ বুলানো যাতে হয়ে যায়। ওকে এভাবে স্যার, নেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ। স্যার আমি একাই কথা বলতেছি, হয়তোবা আরো অনেকের কোশ্চেন আছে। সরি স্যার। আপনার সাথে কথা বলেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আচ্ছা। শাম্মী ম্যাম, নাম শুনে মনে হচ্ছে আপনি একজন শিক্ষিকা। শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা। শাহরিয়ারা ইসলাম, শাহরিয়ার ইসলাম, সীমা খাতুন, জি স্যার, শুনতে পাচ্ছি আমি। শাহরিয়ার শাহরিয়ার ইসলাম। ইসলাম। ওকে। কেমন আছেন আপনি? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলতেছিলেন? স্যার আমি নাটোর থেকে বলতেছি। কোথা থেকে? নাটোর। নাটোর। গুড।
জি স্যার। আপনি বর্তমানে কি করতেছেন? স্যার আমি একটি মানে ইউনিভার্সিটিতে টেকনিক্যাল অফিসার হিসেবে আছি। এটা বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট। গুড, অনেক ভালো। আপনি জি স্যার, অলরেডি 10ম গ্রেডে আছি। আপনার স্যার কাছে এখন আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা, বলেন। স্যার আমি ট্রিপলিতে গ্র্যাজুয়েট করা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, সেই হিসেবে স্যার আমার আইসিটি রিলেটেড বেশ কিছু কোর্স আমাদের অলরেডি করা হয়ে গেছে, যেমন স্যার সি প্রোগ্রামিং, তারপরে হচ্ছে আপনার কমিউনিকেশন থিওরি, তারপরে হচ্ছে আপনার এই নেটওয়ার্কিং, তারপর অপটিক্যাল ফাইবার ইত্যাদি আর কি, যেগুলো আর কি আইসিটির সাথে রিলেটেড। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমরা তো ট্রিপলি থেকে গ্র্যাজুয়েট করছি, আর আইসিটি রিলেটেড আমরা অনেকগুলো ক্রেডিট কমপ্লিট করছি অলরেডি। হ্যাঁ, আমরা কি স্যার মানে কলেজ লেভেলের যে প্রভাষক, হুম, এটা থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো যদি আমি এই কোর্সটা আর কি কমপ্লিট করি এটার সাথে? অবশ্যই পারবেন। জি স্যার। অবশ্যই পারবেন এবং আইসিটি হিসেবেই মানে কম্পিউটার সাবজেক্টের উপরেই আপনি আবেদন করতে পারবেন এবং আপনার জন্য এই সাবজেক্ট হচ্ছে পানিবাত। পানিবাত বললে ভুল হইব। ওই যে পানিবাতটা জিনিসটা কিরকম, যে রাত্রে যে অতিরিক্ত যে খাবারটা ভাতটা থেকে যায় সেটাতে আমরা পানি দিয়ে রাখি, সকালে ওইটা জাস্ট কিছু না জি থাকলে স্যার। পানি ভাত খেয়ে ফেলি আগের গান। আমি আমি অলরেডি স্যার নাটোর জেলাতে আইসিটির আর কি মানে কোচিং করাই, ইন্টার লেভেলের আর কি, ইন্টার একাদশ লেভেলে, হ্যাঁ, একাদশ আপনার জন্য একাদশ এই সাবজেক্ট হচ্ছে কিছুই না। জি স্যার। এবং খুব সহজেই বুঝতে মানে সবকিছু মানে সাথে বুঝে ফেলতে পারবেন। বুঝে ফেলতে জি পারবেন স্যার। কি আপনি জানেনই সবই পারেন। অ্যাকচুয়ালি আপনি সবই আলহামদুলিল্লাহ পারেন। স্যার। আপনার কিছু জিনিস হয়তোবা টপিকস আপনার মেমোরাইজ হবে। আর কিছু না। জি স্যার। জি স্যার। পুনরাবৃত্তি হবে আর পরীক্ষার জন্য জাস্ট ওইভাবে জাস্ট দেখে নিলেন। আপনার জন্য জি কোনো স্যার অবশ্যই। পরিশ্রমও নেই। তবে আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা কোনো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই জি স্যার অবশ্যই কোশ্চেন অবশ্যই করলে স্যার। অবশ্যই কোশ্চেন করবেন, কারণ অন্যদের চাইতে আপনি কোশ্চেনটা আমার মনে হয় বেশি করতে পারবেন। তো জি সো স্যার অবশ্যই। কোশ্চেনটা আপনার কাছ থেকে বেশি আশা করব। ঠিক আছে স্যার, অবশ্যই স্যার। হ্যাঁ, কারণ অনেকের কাছে কোশ্চেনটা কোনটা কোন পয়েন্টটাতে কিভাবে ধরবে কি বলবে আমি জানি না। আপনি আমাকে বেশি ধরতে পারবেন। আর যত বেশি কোশ্চেন করতে পারবেন আমি তত বেশি উত্তর দিতে পারবো, যে বেশি আপনাদের আ অন্যরা জানতেও পারবে। কারণ অবশ্যই স্যার। একটা ক্লাসের ভিতরে একজন স্টুডেন্ট, দুইজন বা তিনজন স্টুডেন্ট কোশ্চেন করে আর এদের মধ্যে অনেকে সেই উত্তরগুলি বাহির হয়ে আসে বা একটা রিলেটেড আরেকটা টপিকসে কথাবার্তা বলা যায়। জি স্যার। অবশ্যই আচ্ছা, স্যার। ঠিক আছে শাহরিয়ার ভাই, আপনাকে থ্যাংক ইউ। জি স্যার। থ্যাংক ইউ স্যার, আপনাকেও পাশে থাকবেন। আমরাও স্যার আপনার কাছে অনেক কিছু শিখবো স্যার। আমি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সীমা খাতুন, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। প্লিজ আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু বলবেন। স্যার আমি ম্যাথ ডিপার্টমেন্ট থেকে পাস করেছি এবং এখানে তো পোস্ট কম। এখানে তো এইজন্য আইসিটি কোর্স করছি, যাতে আইসিটি কোর্স থেকে একটা ভালো কিছু করতে পারি। ইনশাআল্লাহ করতে পারবেন। একটু জাস্ট আপনারা একসাথে সময় দিবেন, ঠিকমতো ক্লাসটা করবেন আর একটু জাস্ট যত সহজভাবে সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। আর আপনাদের চাহিদাটা আমাকে বলবেন। আপনাদের কোনটা না বুঝতে পারেন জানাবেন। আমি আমার ইমেইল অ্যাড্রেসটা আমি দিয়ে দিব। যদি পরবর্তীতে পড়তে যেয়ে যদি কোনো সমস্যা হয় সেটাও জানাবেন। আর আমি একটা ক্লাস অ্যাটেন্ডেন্স একটা শীট বানিয়ে দিব। ওই অ্যাটেন্ডেন্সের ভিতরে আমি অ্যাটেন্ডেন্স আজকে কাউন্ট করব না। পরবর্তী ক্লাস থেকে অ্যাটেন্ডেন্স গুলো কাউন্ট করব। স্যার এই রেকর্ড ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ, রেকর্ড থাকবে। এটা কি আমরা পরে পাবো? হ্যাঁ, ইনশাআল্লাহ পাবেন। পাওয়ার তো কথা। আপনার যে আপনাদের যে রেকর্ড আর কি ভালো হয়, অনেকটাই সুবিধা হয়। আপনাদের যে কোর্স কোঅর্ডিনেটর আছে না, যাদের সাথে আপনাদের প্রতিষ্ঠানের যার সাথে যোগাযোগ হয়, ওনার জি স্যার। কাছে আপনি যোগাযোগ করে ওইটা নিতে পারবেন। আর রেকর্ডটা আমি করি না, তো ওই ওনারা করে, তো ওনারা জিনিসটা আপনাকে সরবরাহ করতে পারবে। রেকর্ড করার কথা আছে, রেকর্ড করার কথা। আর যদি কোনো টপিকস নিয়ে রেকর্ড না থাকলেও যদি কোনো টপিকস নিয়ে আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন। আমি কারো যদি স্পেশালি প্রবলেম হয় তাহলে ক্লাসের অতিরিক্ত সময় একই মিটিং এ, মনে করেন যে আমি এখন জুম মিটিং চলতেছে, ক্লাস শেষ হয়ে গেছে, তারপরে যে মনে করেন যে পয়েন্টগুলি যার যা প্রবলেম আছে সেগুলি নিয়ে এক্সট্রা ভাবে এই ক্লাসের পরে লম্বা করে ওই সময়গুলো ওই জিনিসগুলো বুঝিয়ে দেব। শুধু আমাকে বলতে হবে যে আপনাদের সমস্যার কথা, আপনাদের কোশ্চেন করতে হবে।
আমি মনে করেন একটা টপিকস নিয়ে পড়াই দিছি, হঠাৎ করে আপনার যদি মনে হয় যে ওই টপিক বুঝতেছেন না, এটা মনে করেন না যে ক্লাসে ডিস্টার্ব হচ্ছে, আপনি বলবেন, আমি তখনও আমরা ওইটা ব্যাপারে কথা বলবো, সমস্যা নেই। যদি হ্যাঁ কোনো টপিকসে যদি আপনাদের কথা বলতে এমন হয় যে এই টপিকসটা সম্পূর্ণ এটার বাইরে, তাহলে হয়তো আমি তখন বলবো যে তাহলে ক্লাসের শেষে আপনার এই জিনিসটা নিয়ে আমি ডিসকাস করবো, কিন্তু ওই জিনিসটা অবশ্যই বলবো ইনশাল্লাহ। তো স্যার আমাদের জন্য ভালো থাকবেন। আচ্ছা, তারপরে আছে আমি সৈকত আহমেদ। আছেন সৈকত আহমেদ, শুনতে পাচ্ছেন আমাকে? সৈকত আহমেদ, আচ্ছা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কোথা থেকে বলতেছিলেন? আমি নাটোর থেকে বলছি। আপনি নাটোর থেকে বলছেন। Good. জি, তো ভাই কি করতেছেন বর্তমানে? আমি একটা বেসরকারি হাসপাতালে কম্পিউটার অপারেটর হিসেবে আছি। নাইস। আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু প্লিজ। আমি গত বছর হচ্ছে ডিগ্রি কোর্স করছি গত না না আপনি বলছেন আমি শুধু না, আমি যখন জিজ্ঞেস করব ব্যাকগ্রাউন্ডটা, আপনার শুধু এতটুকু বলবেন যে আর্টস, কমার্স, সায়েন্স, এর বিষয়ে আমার জানা দরকার। ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স, পরে ডিগ্রিতে করছি আর কি, বুঝতে পেরেছি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে। হ্যাঁ হ্যাঁ, গুড নাইস। তো বিষয়টা হচ্ছে কি, আর্টস, কমার্স, সায়েন্স বলে সুবিধা হয় কি, যেমন মনে করেন এই সাবজেক্টটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য খুবই ইজি, জি জি আর কমার্সের জন্য তার চেয়ে একটু কম ইজি, আর্টসের জন্য আরো কম ইজি। যারা আর্টসে আছেন এবং কমার্সে আছেন তাদের একটু বেশি সময় শ্রম দিতে হবে। জি আপনারা অনেকে দেখা যাচ্ছে এসএসসি তে আপনাদের আইসিটি ছিল, ওইখানে আপনারা অনেক ফেভার পাবেন, কিন্তু যারা সায়েন্সে পড়েছে তাদের ব্যাপারটা হচ্ছে সব লজিক্যাল, আর এই টোটাল সাবজেক্টটা, টোটাল কোর্সটা হচ্ছে লজিক্যাল। সো এখানে তারা খুব সহজেই এটাকে ক্যাচ করতে পারবে। জি আচ্ছা, ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন। এখন আমরা একটু কথা বলি, ভগবান বলি, নিরস কথাবার্তা বলি। আচ্ছা, এখন আমাদের আছে কম্পিউটার যন্ত্রাংশ এবং শ্রেণী বিভাগগুলো। কম্পিউটার সম্পর্কে আসি আমরা। কম্পিউটার যন্ত্রাংশ এবং শ্রেণী বিভাগগুলোর ভিতরে কি কি আছে? আমাদের একটা কম্পিউটার ক্ষেত্রে আমরা কি কি জানি আছে? মূলত একটা ইনপুট সেকশন থাকে, একটা প্রসেসিং ইউনিট থাকে, একটা আউটপুট সেকশন থাকে। আমাদের টোটাল কম্পিউটারের ক্ষেত্রে তিনটা পার্টে ভাগ করা হয়। আর হচ্ছে ইনপুট ডিভাইস, যন্ত্রাংশের মধ্যে যেহেতু যন্ত্রাংশ বলা হয়েছে, ইনপুট ডিভাইস, প্রসেসিং ইউনিট, মেমোরি ও স্টোরেজ ডিভাইস, আউটপুট ডিভাইস, নেটওয়ার্ক ও অন্যান্য ডিভাইস। এই কয়েকটা ভাগে এখানে ভাগ করা হয়েছে আমাদের কম্পিউটারের মূল যন্ত্রাংশগুলিকে। তো ইনপুটের মধ্যে কি কি আছে? কিবোর্ড, এটা সম্পর্কে আমরা সবাই জানি। একটা কিবোর্ডে আমরা কি করতে পারি? একটা কিবোর্ডের মাধ্যমে আমরা কোনো কিছু ইনপুট দেই। কি ইনপুট দেই? বিভিন্ন ডাটা, মানে লেখা, টেক্সট একটা ডাটা, অথবা কোনো ইনস্ট্রাকশন। যেমন আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেই, ইন্টার প্রেস করি, তখন একটা ইনস্ট্রাকশন আসে। কন্ট্রোল অল্টার ডিলিট দিয়ে আমরা কি করি? রিস্টার্টের জন্য বা এই ধরনের কমান্ড দিই, বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন প্রদান করি এবং কিছু ডাটা ইনসার্ট করে থাকি। মাউস কি? একটা পয়েন্টার ডিভাইস, পয়েন্টিং করে থাকি আমরা, এটা একটা পয়েন্টার ডিভাইস। এইটা দিয়ে আমরা কি করি? বিভিন্ন ধরনের নেভিগেশন করা থাকে, বিভিন্ন ধরনের সিলেক্ট করে থাকি বা নির্বাচন করে থাকি। যেমন মনে করেন এই যে আমাদের যে মুভ করতেছি, আমরা যখন এই যে পয়েন্টারটা মুভ করতেছি, এই যে যেটা করতেছি, এটাকে আমরা বলতেছি কি এখানে কার্সর। যেহেতু এর মধ্যে কার্সর বলতেছি, আবার যখন অন্য জায়গায় বলি সেটাকে পয়েন্ট করা, এটা দিয়ে বিভিন্ন ধরনের আইকন, বিভিন্ন জিনিস আমরা পয়েন্ট করে থাকি বা এইভাবে সিলেক্ট করে থাকি, নির্বাচন করে থাকি। স্ক্যানার। আচ্ছা, আরেকটা জিনিস বলছি, তো পয়েন্টিং ডিভাইস আছে, যেমন জয়স্টিক, এটা একটা পয়েন্টিং ডিভাইস। মাউস একটা পয়েন্টিং ডিভাইস, জয়স্টিক একটা পয়েন্টিং ডিভাইস। স্ক্যানার দিয়ে আমরা কি করি? বিভিন্ন ধরনের যে লেখা থাকে অ্যানালগ ডিভাইসের বা বিভিন্ন ধরনের জিনিস থাকে, সেটাকে আমরা স্ক্যান করে কি করি? ডিজিটাল ফরম্যাটে এটা কনভার্ট করে থাকি। ডিজিটাল ফরম্যাটে আমরা কনভার্ট করে থাকি। এটা কিসে? স্ক্যানারের মাধ্যমে। কোন একটা ফটো বা কোন একটা ডকুমেন্ট, এটাকে আমরা স্ক্যান করে পিডিএফ বা ওসিআর করে আমরা একটা ডাটা নিয়ে থাকি। অথবা আমরা কি করি যে বিভিন্ন ফটো স্ক্যান করি, সেটা কি ডিজিটালে কনভার্ট করে ফেলি। তারপর জয়স্টিক দিয়ে আমরা কি করি? মূলত গেম খেলে থাকি বা বিশেষায়িত অ্যাপ্লিকেশন কন্ট্রোল করে থাকি। বিশেষ ধরনের কোনো অ্যাপ্লিকেশন কন্ট্রোল করার জন্য আমরা জয়স্টিক ইউজ করে থাকি।
মাইক্রোফোন, মাইক্রোফোন দিয়ে আমরা কি বলি যে শব্দকে ইনপুট করে থাকি, যে আমি কথা বলতেছি সেটা কম্পিউটারে যাচ্ছে, আপনারা এখানে স্পিকার দিয়ে আউটপুট পাইতেছেন, বা আপনারা কথা বললে আমি শুনতে পাচ্ছি। ওয়েবক্যাম, ওয়েবক্যাম কি? এটা একটা ইনপুট ডিভাইস, যেমন ওয়েবক্যামের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও, লাইভ ভিডিও বা রেকর্ড করার জন্য ভিডিও, সেটা আমরা গ্রহণ করে থাকি ওয়েবক্যাম। তাহলে ইনপুট ডিভাইস হিসেবে দেখতে পাচ্ছি কি কিবোর্ড, মাউস, স্ক্যানার, জয়স্টিক, মাইক্রোফোন এবং ওয়েবক্যাম। এছাড়া কি ইনপুট ডিভাইস নাই? আরো আছে, কিন্তু এগুলি হচ্ছে বেসিক ইনপুট ডিভাইস। এছাড়া যেমন মনে করেন আমাদের যে টাচ স্ক্রিন হয়, তাহলে কি টাচ স্ক্রিন মনিটর আউটপুট ডিভাইস, আবার এটা এট টাইম ইনপুট ডিভাইস হয়ে থাকে। আমাদের পেন ড্রাইভ ইনপুট এবং আউটপুট বোথ হিসেবে কাজ করে, কোন ডাটা কম্পিউটারে প্রবেশ করে আবার এখান থেকে বাহিরও করতে পারি। প্রসেসিং ইউনিট, প্রসেসিং ইউনিটের মধ্যে কি করা হয়? প্রসেসিং ইউনিটের মূল যে পার্টটা আছে সেটাকে আমরা সিপিইউ বলি। আমাদের যে কম্পিউটারের ভিতরে ডেস্কটপ একটা কম্পিউটার থাকে, ডেস্কটপ কম্পিউটারের ভিতরে একটা বাক্স থাকে, আমরা বাক্স দেখি যেটা ক্যাসিং বলি। ক্যাসিং এর ভিতরে অনেক জিনিসপত্র থাকে, এছাড়া থাকে কি মনিটর থাকে, মাউস, কিবোর্ড, আলাদা আলাদা জিনিস আমরা দেখতে পাই। এই যে বাক্সটাকে অনেকে আমরা কি বলি? এটাকে অনেকে বলি সিপিইউ বলি পুরাটাকে। আসলে পুরাটা সিপিইউ না, পুরাটাকে আমরা বলতে পারি সিস্টেম ইউনিট অথবা প্রসেসিং ইউনিটও বলতে পারি, কিন্তু এটা সিস্টেম ইউনিট বলাটাই ভালো। টোটাল সিস্টেমের একটা ইউনিট, এখানে অনেকগুলি মিলে একটা বাক্স, সিস্টেম ইউনিট। কিন্তু অনেকে সিপিইউ বলে দেয়। সিপিইউ অ্যাকচুয়ালি কম্পিউটারের ভিতরে প্রসেসরের একটা পার্ট। এই যে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ এর ফুল অ্যাব্রিভিয়েশন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ভিতরে দুইটা পার্ট থাকে। একটা পার্টকে বলি আমরা আলু, ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর একটা ইউনিট থাকে কন্ট্রোল ইউনিট। এই দুইটা পার্ট থাকে। যারা প্রথম ক্লাস করেছিল এখানে এই বিষয়ে হয়তো হালকা আলোচনা করেছিলাম, এগুলো নিয়ে আর ডিটেইলস আলোচনা করব আমরা ফান্ডামেন্টাল কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার মধ্যে ফান্ডামেন্টাল কম্পিউটার মধ্যে একটা সাবজেক্ট আছে, ওই সাবজেক্টের মধ্যে এই সম্পর্কে আমাদের ডিটেইলস আলোচনা আছে। অ্যারিথমেটিক লজিক ইউনিট, আরটা থাকে কন্ট্রোল ইউনিট, আরটা থাকে কি জিপিইউ, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, যেটা গ্রাফিক্স কার্ড বলি আমরা। জিপিইউ আগে গ্রাফিক্স কার্ড নামে বেশি পরিচিত ছিল, এসজিপি বলতো অনেকে, অনেক গ্রাফিক্স কার্ড বলতো, অথবা ভিজিএ বলা হইতো, ভিডিও গ্রাফিক্স অ্যারে। আর এসজিপি মানে এক্সিলারেটেড গ্রাফিক্স প্রসেস। কি আবার তারপর হচ্ছে কি এখন সবচেয়ে বেশি ইউজ হয় জিপিইউ, গ্রাফিক্স প্রসেসর ইউনিট। এখানে কারণ একটা শুধুমাত্র থাকে না, এটা টোটাল একটা ইউনিট থাকে, ভিডিও গ্রাফিক্স প্রসেসিং এর জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। সবচেয়ে বেশি ওয়ার্ল্ডে জিপিইউ ইউজ করা হয় কিসের জন্য? মাইনিং এর জন্য, ক্রিপ্টোকারেন্সি মাইনিং এর জন্য সবচেয়ে বেশি জিপি ইউজ করা হয়। সেকেন্ড অবস্থানে আছে গেমিং এর জন্য, গেম খেলার জন্য সবচেয়ে বেশি জিপি ইউজ করা হয় থাকে। তারপরে হচ্ছে কি আপনার ভিডিও এডিটিং, গ্রাফিক্স এডিটিং, বিভিন্ন ধরনের কাজের জন্য ইউজ করা থাকে। সবচেয়ে বেশি ইউজ হচ্ছে কিসে? মাইনিং এ। ভিডিও, তারপর হচ্ছে মাদারবোর্ড। আমাদের এই কম্পিউটারের যে সিস্টেম ইউনিটটা থাকে, প্রসেসিং ইউনিটটা থাকে, ভিতরে একটা মেইন একটা বোর্ড থাকে, অনেক বড় বোর্ড থাকে, যেটাকে আমরা মেইন বোর্ড বলতে পারি। তো সেটা কম্পিউটার আমরা মাদারবোর্ড বলি, এবং অন্যান্য সমস্ত সার্কিটের ক্ষেত্রে আমরা বলি কি মেইন বোর্ড। এইটার সাথে আমাদের কি হয়, বিভিন্ন ধরনের এক্সটেনশন স্লট থাকে, এখানে ভিতরে আমরা অন্যান্য ধরনের জিনিসগুলো সংযোগ করে থাকি। প্রসেসিং ইনটু সকেট স্লট থাকে, ওইখানে আমরা একটা সকেট থাকে, সকেটের মধ্যে আমরা প্রসেসর বসাই। আবার একটা এক্সটেনশন স্লট থাকে যেখানে র‍্যাম বসাই। আবার পিসিআই স্লট থাকে, পিসিআই এক্সপ্রেস স্লট থাকে, M2 স্লট থাকে, এই বিভিন্ন ধরনের স্লট থাকে। ওইখানে বিভিন্ন ধরনের ডিভাইস, স্টোরেজ ডিভাইস অথবা পেরিফেরালস ডিভাইস, অথবা দেখা যায় এই যে র‍্যাম, প্রসেসর, এগুলি সংযোগ করে থাকি এই মাদারবোর্ডের মধ্যে। তারপর আমরা আছে মেমোরি ও স্টোরেজ ডিভাইস। আমরা বুঝতেই পারতেছি মেমোরি যেখানে কোনো স্মৃতি হিসেবে ধারণ করে রাখে, আর স্টোরেজ ডিভাইস মানে তো যেখানে সংরক্ষণ করে রাখি আমরা কিছু। মেমোরি নরমালি কয় ধরনের হয়? দুই ধরনের মেমোরি হয়, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি আছে কয়টা? দুইটা, একটা আছে র‍্যাম, একটা আছে রম। আর সেকেন্ডারি মেমোরির মধ্যে আছে কি হার্ড ডিস্ক, যেটাকে বলি এসডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ, যেটাকে আমরা বলি এসএসডি। তারপর আছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ জাভেদ ভাই বলেন। স্যার গত সপ্তাহে যে ক্লাসটা করলাম ওটা তো আপনি বলছিলেন পরবর্তী টাইমে শীট দিয়ে দিবেন একটু পড়ার জন্য, পরে তো দেন নাই স্যার। আর দিয়ে দিয়েছি, আমি আবার দিয়ে দিব। স্যার আজকে যেটা ক্লাস হবে স্যার এটা দিবেন না স্যার? হ্যাঁ এটাও দিয়ে দিব।
আচ্ছা ঠিক আছে স্যার। এই বিষয়টি হচ্ছে আমি আপনাদেরকে এইটা তো স্যার আজকে আমার ফার্স্ট ক্লাস স্যার, এটা ক্লাস হয়েছে এটা তো জানতাম না। হ্যাঁ আরেকটা ক্লাস হয়েছে, কোনো সমস্যা নেই, ওইটা আমরা রিপিট করব। থ্যাংক ইউ স্যার। যেটা হচ্ছে গিয়ে আপনাদের এই সাবজেক্টগুলির জন্য প্রতিটার জন্য প্রত্যেকের জন্য আমি শিট কিন্তু আলাদা দেই না, একবারে দিয়ে দিই লিংক, একটা গুগল ড্রাইভের লিংক দিয়ে দিই। ওই লিংকের মধ্যে আপনাদের সমস্ত তথ্য পাবেন। আগের যখন পরীক্ষা যখন কাছাকাছি চলে আসবে তখন আগের সময়ের আগের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন পাবেন, ওইখানেই সাজেশন পাবেন, ওইখানে যত ইনস্ট্রাকশন আছে সব পাবেন। আপনি ওইখানের ভিতরে সমস্ত শিটগুলি পাবেন, ক্লাসের সাবজেক্টের নাম থাকবে, যত কিছু সবকিছু পাবেন। আমি একটু যেহেতু কথা উঠছে কথাটা বলে দিচ্ছি, দেখাই দিচ্ছি আপনাদেরকে। এরকম একটা এই ফোল্ডারটার আমি লিংকটা দিয়ে দিব, তখন আপনি অ্যাক্সেস করলেই এই জিনিসগুলো দেখতে পাবেন। আমি আপনাদের যে লিংকটা দিয়েছিলাম আগের ক্লাসে সেই লিংকেরই থেকে আমি মনে করেন ওপেন করেছি। এবার ফোল্ডারগুলো দেওয়া আছে 3টা সাবজেক্টের। এখানে এই সাবজেক্টগুলির ভিতরে আপনি যেমন এই যে কম্পিউটার ফান্ডামেন্টাল এন্ড অপারেটিং সিস্টেম, এটার মধ্যে আপনাদের ফুল শিটটা দেওয়া আছে টোটাল সাবজেক্টের। তবে এটা এখন কেউ প্রিন্ট দিবেন না, কারণ এটাতে কিছু পরিবর্তন পরিমার্জন করতে পারি। অনলাইন থেকে দেখতে পারেন। তবে এখানে যেগুলো দিয়ে দিচ্ছি ক্লাসের ক্ষেত্রে ওইটা আমি চেঞ্জ করব কম্পিউটার ফান্ডামেন্টাল এন্ড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে। আর ডাটা স্ট্রাকচার এই যে এখন যেটা হচ্ছে আইসিটি এন্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, এই শীটটা অলরেডি আপনাদেরকে এখানে দিয়ে দেওয়া আছে। এই গুগল ড্রাইভের লিংক দিয়ে দেওয়া আছে, আমি আবার গুগল ড্রাইভের লিংকটা দিয়ে দিব। আর আপনারা পেয়েছেন সেটা কনফার্ম হওয়ার পর তারপর অন্য কথা হবে। আর আমি স্যার প্রতিটা ক্লাসেরই স্যার সংক্ষিপ্ত কিছু এক সপ্তাহের জন্য কিছু প্রশ্ন দিবেন আমাদের মানে হোমওয়ার্কের জন্য এইচডব্লিউ। এইচডব্লিউ, এই যে ভালো কথা বলছেন, ভালো লাগছে আপনারে। হ্যাঁ পরবর্তী টাইমে স্যার মানে পড়ার একটা অগ্রগতি থাকবে, না হয়তো মানে তেমন অগ্রগতি নষ্ট হয়ে যায় যদি প্রশ্ন না থাকে স্যার। আপনার কথা অনেক ভালো লাগছে। এবং পড়া দিব না পড়া নিব। জি স্যার, মানে দিবেন এক সপ্তাহ পরে আবার নিবেন পড়া স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর যেটা হচ্ছে গিয়ে নেক্সট ক্লাস থেকে আপনাদের কোশ্চেন গুলি আমি মানে শিফট করার সাথে এখন তো কোশ্চেন করে দেওয়া যাবে না, নেক্সট ক্লাস থেকে অবশ্যই আমার এটা মাথায় থাকবে। এবং আপনাদের প্রতিটা শিটের সাথে আমি কোশ্চেন সহ কোশ্চেন উত্তর দিয়ে দিব। এবং তারপরের ক্লাসে আমি কোশ্চেন ধরবো, যেভাবে ধরবো একদম নাম ধরে এবার জিজ্ঞেস করবো, জাভেদ হোসেন এইটা বলেন। জি স্যার, যেহেতু মনে করেন আইসিটি ক্লাস, এটাতে হয়তো আমাদের প্র্যাকটিক্যাল মার্ক আছে স্যার, তাই না? অবশ্যই প্র্যাকটিক্যাল মার্ক দেন, প্র্যাকটিক্যাল মার্ক হিউজ। এই জন্য হচ্ছে এইচডব্লিউটা দিলে আমাদের জন্য প্লাস পয়েন্ট হয় স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনার কথা অনেক ভালো লাগছে, অবশ্যই দিব। আর আপনারা যত পড়াশোনা করবেন, যত রেসপন্স করবেন, আমি তত বেশি খুশি হই। আর আমি তো চাবো যে আমি একটু আনন্দ পাই, তাই না? অবশ্যই পড়তে হবে। আচ্ছা, তারপর আমরা একটু দেখি মেমোরি ও স্টোরেজ ডিভাইস। আর আপনারা যত, আরেকটা কথা বলি, আপনারা যত রেসপন্স করবেন, যত বেশি আপনারা শেখার জন্য আগ্রহ প্রকাশ করবেন, আমি ততটা ভিতরে গিয়ে পড়াবো এবং ততটা ডিটেলস চলে যাব। স্যার আমরা কি প্রশ্ন কি আপনার ক্লাসের মাঝখানে করতে পারবো, না আপনি আমাদেরকে একটা টাইম দিবেন আর কি কিসের জন্য? প্রশ্ন করার জন্য? না স্যার, ক্লাসে আপনার লেকচারের মধ্যে যদি আমরা প্রশ্ন করি তাহলে তো এটা হ্যাম্পারিং হতে পারে অনেকের ক্ষেত্রে, এই জন্য আর কি বলতে চাই। অ্যাকচুয়ালি পড়ানোর মাঝখানে কোশ্চেন করেন, সমস্যা নেই। যেটা আমি সাথে সাথে উত্তর দিব না সেটা বলে দিব যে একটু পরে বলতেছি, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। এইভাবেই কোশ্চেন করতে চায় না কেউ, বুঝছেন? তার মধ্যে যে আবার যদি ব্যারিয়ার দিয়ে দেই তাহলে তো হইছেই। আচ্ছা, তা আমরা আসতেছিলাম যে বলতেছিলাম যে মেমোরি এবং স্টোরেজ ডিভাইস নিয়ে। প্রাইমারি মেমোরির মধ্যে প্রাইমারি এবং সেকেন্ডারি দুই ধরনের থাকে। প্রাইমারি এবং সেকেন্ডারি, প্রাইমারির মধ্যে হচ্ছে কি র্যাম এবং রম। বিভিন্ন ধরনের র্যাম আমরা দেখতে পাই এবং রমও বিভিন্ন ধরনের আছে। এগুলো নিয়ে আমার ডিটেইলস সামনে আরো আলোচনা আছে, আমরা ডিটেইলিং এগুলি পড়ব। সেকেন্ডারি মেমোরি স্টোরেজ ডিভাইস বা সেকেন্ডারি মানে স্টোরেজ ডিভাইস অথবা সেকেন্ডারি মেমোরি যেটাকে বলি না কেন, এটার মধ্যে আছে কি এইচডিডি হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক আমরা দেখেছি যে মোটা একটা থাকে, ভারী, আগেরকার
জিনিস, সলিড স্টেট ড্রাইভ যেটা হচ্ছে SSD বা M.2, পেন ড্রাইভ তো আমরা চিনি, যেটা পোর্টেবল ড্রাইভ, যেটা বহনযোগ্য, সহজে আমরা ইউএসবি পোর্ট দিয়ে কানেক্ট করি। মেমোরি কার্ড, যেটা বিভিন্ন ধরনের ক্যামেরা ইউজ করতে দেখা যায়। তো এই মেমোরি কার্ড সরাসরি কম্পিউটার মধ্যে ইউজ করার জন্য আলাদা ছোট একটা মেমোরি কার্ড রিডার থাকে, সেটাতে আমরা ইউজ করতে পারি। আবার মোবাইলের মধ্যে আমরা ছোট SD কার্ড, ছোট একটা মেমোরি কার্ড ইউজ করতে পারি। তারপর আমরা থাকি ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি থাকে কি? ক্যাশ মেমোরি জিনিসটা কি? ক্যাশ মেমোরি হচ্ছে গিয়ে, যেমন মনে করেন যে আপনার কাছে কিছু টাকা আছে, আমরা বলি না ক্যাশ টাকা, ক্যাশে কোনো টাকা নাই, ব্যাংকে আছে অথবা বাসায় আছে। তো মনে করেন এরকম এই ক্যাশ মেমোরিটা অনেকটা এই টাইপের, প্রসেসর এবং র্যামের মাঝামাঝি এর অবস্থান। আমাদের কিন্তু প্রত্যেকটা কি মেমোরি, সেকেন্ডারি রিজার্ভ মেমোরির মতো স্যার, রিজার্ভ মেমোরি সিস্টেম। না, এটা রিজার্ভ না, এটা রিজার্ভ না, এটা ক্যাশ বলতেছি আপনাকে, সহজে বলতেছি। মনে করেন আপনার টাকা আছে, কিছু টাকা আছে ব্যাংকে, কিছু টাকা আছে আপনার মানি ব্যাগে, কিছু টাকা আছে আপনার বুক পকেটে অথবা হাতে। ঠিক আছে? যেটা আপনার হাতে আছে, আপনি মনে করেন কাউকে টাকা দিবেন, আপনার হাতে যেটা আছে ক্যাশ, হাতে যেটা আছে এটা দিতে সহজ হবে না মানি ব্যাগেরটা দিতে সহজ হবে না ব্যাংকেরটা দিতে সহজ হবে? সবচেয়ে সহজ হবে আপনার হাতে যেটা আছে, হাতে যে টাকাটা আছে এইটাই মনে করেন ক্যাশ টাকা, ক্যাশ মেমোরি। আর মানি ব্যাগে যেটা আছে এটা হচ্ছে র্যাম, আর যেটা আছে আপনার ব্যাংকে সেটা মনে করেন হার্ড ডিস্কে আছে। আর এই ক্যাশ মেমোরি অবস্থানটা হচ্ছে কি প্রসেসর আর র্যামের মাঝামাঝি। প্রসেসর কি করে? আপনার প্রসেস করে থাকে, কোনো ডাটা অ্যানালাইসিস করা, প্রসেস করা, সবকিছু প্রসেসর করে। প্রসেসর কি করে? ডাটাকে নিয়ে কাজ করে। তো প্রথমে সেই ডাটাটা কোথায় খোঁজে? ক্যাশ মেমোরিতে খোঁজে। আপনি যখন কোনো একটা জিনিস কিনবেন, টাকাটা দিবেন, তখন আপনি কোথায় খুঁজবেন? আপনার হাতে ওই টাকাটা আছে কিনা। ওইটা থাকলে ওইটা দিয়ে আপনি কাজটা সারবেন। যদি ওইটা না থাকে তখন আপনার মানি ব্যাগে যাবেন, মানি ব্যাগের থেকে ওইটা দেওয়ার চেষ্টা করবেন। যদি মানি ব্যাগে নাই, তখন আপনি কি করেন? তখন আপনি ব্যাংকে যান, মানে আলাদা সোর্সে যান। একইভাবে প্রসেসর যখন কোনো কাজ করতে যায়, তখন সে প্রথমে সে ক্যাশ মেমোরিতে সার্চ করে যে ওই ডাটাটা এখানে আছে কিনা। আর ক্যাশ মেমোরিতে ডাটা থাকে কোনটা? যে ডাটাটা আপনি বারবার কাজ করতেছেন, যে ডাটাটা নিয়ে, ওই ডাটাকে সে কাজ করে ক্যাশে রাখে, কাজ করে ক্যাশে রাখে। আর যেটা একটু পুরনো হয়েছে সেটা র্যামে পাঠায় দেয়। র্যাম থেকে ক্যাশে আসে, ক্যাশ থেকে আবার প্রসেসরে আসে। যখন যেটা র্যামও থাকে না, ক্যাশও থাকে না, সেটা হার্ড ডিস্ক থেকে নিয়ে আসে। হার্ড ডিস্ক থেকে র্যামে যায়, র্যাম থেকে ক্যাশে আসে, ক্যাশ থেকে তারপরে প্রসেসর সেটা নিয়ে কাজ করে থাকে। তাহলে ওই ক্যাশ মেমোরি যত বেশি হবে, ওই প্রসেসর কি করবে? তত দ্রুত প্রসেস করতে পারবে, কাজ করতে পারবে, তাকে অপেক্ষা করতে পারে ডাটার জন্য। কারণ এখানে ক্যাশ মেমোরি স্পিড আর প্রসেসরের স্পিড প্রায় সমান। র্যামের স্পিড তার চেয়ে কম, হার্ড ডিস্কের স্পিড তো আরো অনেক কম। আর যদি ডাটা যদি সিডি রোমে থাকে তাহলে তো আরো কম। আচ্ছা, সেকেন্ডারি ডিভাইস হিসেবে কিন্তু সিডি রম, ব্লুরে এবং ডিভিডি এগুলি পড়ে, কিন্তু এগুলি ব্যবহার এখন প্রায় কমে গেছে। এই কারণে এখানে আমি এটা উল্লেখ করিনি বা দেইনি। তাহলে আমরা বুঝতে পারলাম ক্যাশ মেমোরিটা কি। আর হচ্ছে রম। রমটা কি? যেমন প্রাইমারি ডিভাইস, প্রাইমারি মেমোরির ভিতরে আছে কি র্যাম এবং রম। তো এই রমটা হচ্ছে একটা স্থায়ী মেমোরি। র্যাম তো জানি কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা অস্থায়ী মেমোরি। আর এই র্যাম এবং রম নিয়ে যদি আমরা অনেক ডিটেইলস কথা বলবো, নরমালি একটু আমরা অল্প একটু জানি যে রমের মধ্যে নরমালি কি ফার্মওয়্যার আমরা রক্ষণ করে থাকি, ফার্মওয়্যার। আর এই ফার্মওয়্যারটা কি? ফার্মওয়্যার হচ্ছে যে প্রস্তুতকারক কোম্পানি, কি প্রস্তুতকারক কোম্পানি? এই রম প্রস্তুতকারক কোম্পানি একটা প্রোগ্রাম ওই রমের মধ্যে দিয়ে দেয়, ওইটাকে আমরা বলি ফার্মওয়্যার। যেমন মাদারবোর্ড তৈরি করা কোম্পানি মাদারবোর্ডকে পরিচালনা করার জন্য একটা রম দিয়ে দেয়, সেই রমের মধ্যে কিছু ডাটা দিয়ে দেয়, যেটাকে আমরা বলি কি বায়োস, বেসিক ইনপুট আউটপুট। বায়োস, বায়োস প্রতিটা মাদারবোর্ডে থাকতেছে। সেই মাদারবোর্ডের ভিতরে একটা রম থাকে, সেই রমের ভিতরে বেসিক
ইনপুট আউটপুট মানে কি, নরমালি কম্পিউটারকে ইনপুট মানে অন করার জন্য বেসিক যেসব ইনপুট আউটপুট ডিভাইসগুলি কানেক্ট করার প্রয়োজন হয়ে থাকে, যেমন আমরা যেসব বেসিক ইনপুট আউটপুট ডিভাইসগুলো কানেক্ট করে থাকি, এক নাম্বার হচ্ছে মানে মনিটর আউটপুট ডিভাইস বেসিক ভাবে কানেক্ট করার জন্য, কিবোর্ড এবং মনিটর বলতেছি, আর এখন আমরা তো বায়োসে মাউসও কানেক্ট করতে পারতেছি, এবং ইদানিং ইন্টারনেটও কানেক্ট করা যায়, অনেক আপডেট হয়ে গেছে। তো বেসিকের ভিতরে ইন্টারনেটটা আমরা ধরি না, আমরা বেসিকের ভিতরে কিবোর্ড, মাউস এবং মনিটর এই তিনটাকে বেসিক ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে সিলেক্ট করতে পারি। আর এটাকে বলছিলাম বায়োস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আর এই বায়োসের মধ্যে যে প্রোগ্রামটা লিখে দেয় সেটা কে দেয়, সেটা হচ্ছে মাদারবোর্ড প্রসেসর কোম্পানি, সেখানে একটা রম থাকে, সেই রমের মধ্যে এই প্রোগ্রামটাকে লিপিবদ্ধ করে দেয়। আচ্ছা, এবার আসলে আমরা আউটপুট ডিভাইস সম্পর্কে। আউটপুট ডিভাইস বলে কি কি দেখতে পাই, যেমন মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, এভরিথিং আমরা বেসিক এই জিনিসগুলো দেখতেছি। এছাড়া আরো অনেক আউটপুট ডিভাইস আছে। তো মনিটরের মাধ্যমে আমরা কি দেখতে পাই, সেটা সাধারণত আমাদের বিভিন্ন চিত্র, লেখালেখি এসব জিনিস দেখতে পাই, দৃশ্যমান একটা স্ক্রিন থাকে, স্ক্রিনে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের মনিটর আছে মার্কেটের ভিতরে। প্রিন্টার মধ্যে আমরা কি করি, আমরা কোনো কাগজের মধ্যে কোনো প্রিন্ট দেই, যে প্রিন্ট দেই সেটাকে আমরা বলি কি হার্ড কপি। হার্ড কপি আকারে কাগজের মধ্যে ছাপা হয়ে থাকে, সাদা কালো অথবা রঙিন বিভিন্ন লেখা অথবা পিকচার সহ লেখা অথবা শুধু পিকচার। আর হচ্ছে স্পিকার, স্পিকার দিয়ে আমরা কি করি, শব্দ শুনতে পাই, এটাতে শুধু শব্দ সাউন্ড আউটপুটে আসে। প্রজেক্টর দিয়ে বড় একটা স্ক্রিনের ভিতরে আমরা এই মনিটরে যে ডিসপ্লেটা দেখতে পাই সেটাকে বড় আকারে দেখতে পাই। এই হচ্ছে আমার আউটপুট ডিভাইসের কার্যক্রম মূলত। আর নেটওয়ার্ক অন ডিভাইসগুলি আছে, যে নেটওয়ার্কের ভিতরে কি কি থাকে। প্রথমে আমাদের করতে হয় ল্যান কার্ড বা নিক কার্ড। নিক কার্ড কি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটা মাদারবোর্ডের সাথে লাগানো থাকে, অথবা এটাকে আরেকটা নাম্বারে ল্যান কার্ড। এটা হচ্ছে সবার আগে যখন আমরা বলবো আমরা কম্পিউটার ক্ষেত্রে, নেটওয়ার্কের ক্ষেত্রে ওই ডিভাইসটা, যেটা কম্পিউটারের আমরা একটা সিস্টেমের পিছনে অথবা ল্যাপটপ হলে তার পাশে আমরা দেখতে পাই একটা ইউএসবি 45 ফিমেল পোর্ট। এটা কি, সরি ইউএসবি না, RJ45 ফিমেল পোর্ট। RJ মানে হচ্ছে রেজিস্টার জ্যাক, 45 এর নাম্বারটা হচ্ছে 45, আর টেলিফোনের জন্য যেটা ইউজ করি হচ্ছে 11। এই RJ45 এর ফিমেল পোর্ট থাকে। তো রাউটার হচ্ছে কিসের জন্য, ইন্টারনেটের সংযোগ প্রদান করে থাকে, রাউটারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করি। মডেমের মাধ্যমে হচ্ছে ডাটা ট্রান্সমিশন সক্ষম হয়ে থাকে। ল্যান কার্ড নেটওয়ার্ক সংযোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ব্লুটুথ ও ওয়াইফাই অ্যাডাপ্টার বেতার সংযোগ প্রদান করে থাকে। নরমালি আমরা বেতার বলতে কি বুঝি, রেডিও বুঝি, তাই না? কারণ রেডিওতে আমরা বেতারের মাধ্যমে কিছে, বেতার মানে তারবিহীন, ওয়্যারলেস। ওয়্যারলেসের বাংলা হইছে বেতার, শুদ্ধ বাংলা। ওয়্যারলেসের শুদ্ধ বাংলা হচ্ছে বেতার। তো ব্লুটুথ এবং ওয়াইফাই অ্যাডাপ্টার, ওয়াইফাই অ্যাডাপ্টার হচ্ছে ব্লুটুথ অথবা ওয়াইফাই অ্যাডাপ্টার মাধ্যমে আগে আমরা ব্লুটুথ দিয়ে মোবাইল থেকে ইন্টারনেট ল্যাপটপে বা কম্পিউটারে কানেক্ট করতাম, কানেক্ট করে ইন্টারনেট ইউজ করতাম, কারণ তখন ইন্টারনেট এত অ্যাভেলেবেল ছিল না। ওয়াইফাই অ্যাডাপ্টার আছে যেটা ইউএসবির মধ্যে থাকে অথবা ল্যান কার্ডের ভিতরে ওয়াইফাই সিস্টেমে, যেটা রাউটারের সাথে কমিউনিকেশন করে আমরা ইন্টারনেট ইউজ করতে পারি। আর ল্যান কার্ডের মধ্যে আমরা কি করি, যে পিছনে ল্যান কার্ড থেকে থাকে, যেখানে RJ45 ফিমেল পোর্ট থাকে, সেখানে ভিতরে আমরা কি করি, একটা ল্যান কেবল ইউজ করে আমরা ইন্টারনেট সংযোগ করে থাকি। মডেমের কাজ কি, মডেমের কাজ কি, মডুলেশন এবং ডিমডুলেশন। মডেমের দুইটা পার্ট, MO আর হচ্ছে DEM, মডুলেশন এবং ডিমডুলেশন। এই কাজটা করে থাকে মডেম। মডুলেশন মানে হচ্ছে কি, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা, আর ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা হচ্ছে ডিমডুলেশন এবং মডুলেশন। এই মডেমটা কখন ইউজ করা হয়, যখন আমাদের আগে মডেম ইউজ করে তো আমাদের 3টি কানেকশনের মাধ্যমে আমরা ইন্টারনেট ইউজ করতাম। পরবর্তীতে যখন মোবাইল কানেক্টিভিটিটা অ্যাভেলেবল হয়ে গেছে এবং মোবাইল কোম্পানি যখন আমাদের ইন্টারনেট সার্ভিস প্রদান করা শুরু করে দিয়েছিল, তখন আমরা কি করতাম, একটা মডেমের মধ্যে সিম ইউজ করে সেটা ইউএসবি কানেক্টরের মাধ্যমে কম্পিউটার কানেক্ট করে আমরা ইন্টারনেট সার্ভিস গ্রহণ করতাম। এই ডিভাইসটাকে বলছে মডেম। এই মডেমটা কি করতেছে, যখন যে বাতাসের মাধ্যমে মানে ইথারের মাধ্যমে বলতে পারি বা ওয়্যারলেস মাধ্যমে আমরা যখন কোনো সিগন্যাল আসতেছে, সিগন্যালকে আমরা কি করতেছি, কনভার্ট করতেছি, কনভার্ট করে আমাদের কম্পিউটারে
যে কার্যক্রম করে থাকি সেটা হচ্ছে ডিজিটাল ওয়াইজ আমাদের কম্পিউটারে ডিজিটাল সিগন্যাল বুঝে। আমাদের কম্পিউটার অ্যানালগ সিগন্যাল নিয়ে কাজ করতে পারে না, ডাটা নিয়ে কাজ করতে পারে না। আমাদের কম্পিউটার ডিজিটাল নিয়ে কাজ করে, কিন্তু ডিজিটাল সিগন্যাল কখনো বাতাসে বা ওয়্যারলেসে যেতে পারে না, বাইরে যেতে পারে না, বা টিএনটির মাধ্যমে যেতে পারে না। তখন কি করে অ্যানালগ মডেলে যায়। তখন এই কারণে কি করে ওই সিগন্যালটাকে সে নিয়ে আসে, আসার পর একে ডিজিটালে কনভার্ট করে আমাদের কম্পিউটারকে উপযোগী করে দেয়। আবার এই কম্পিউটারকে ডিজিটাল ডাটাকে সে মডেলে কি করেছে অ্যানালগে কনভার্ট করে আবার পাঠিয়ে দেয়। এই জন্য এটাকে বলতেছি আমরা মডেল। আর রাউটারের কাজ কি? রাউটারের কাজ তো আমরা নরমালি জানি, ইন্টারনেট সার্ভিস প্রদান পেয়ে থাকি আমরা রাউটারে। নরমালি আমাদের ওয়াইফাই রাউটার বিভিন্ন ইউজ করা হয়, কিন্তু রাউটার সম্পর্কে ডিটেইলস কথা আছে সামনে আমাদের নেটওয়ার্ক সাবজেক্টে, যদিও এটা সেকেন্ড সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে বেশি কিছু নেই। স্যার 1K বলেন। 1K লাইনে কনভার্ট করে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্কে কনভার্ট করে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছেন আপনি, অবশ্যই কারেক্ট বলেছেন। তবে এটা শুধু অতটুকু করে না, আর অনেক কাজ করে, ঠিক আছে। মূলত এখানে রাউটার যেটা হচ্ছে ওয়াইফাই, আমরা যে রাউটারটা ইউজ করি, আমরা যেভাবে বাসায় ইউজ করি, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের একটা মানে দুই ধরনের নেটওয়ার্ক থাকে। আমাদের বাসায় এক ধরনের নেটওয়ার্ক থাকে, আর অন্য একটা নেটওয়ার্ক থাকে। ওয়ান থাকে আমাদের পাবলিক নেটওয়ার্ক, আর বাসায় আমরা ইউজ করি কি প্রাইভেট নেটওয়ার্ক লোকালি। তো ওয়ানের সাথে আমরা কানেকশন করি, দুই ধরনের নেটওয়ার্ক, মানে ভিন্ন নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করার জন্য রাউটার ইউজ করা হয়। ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের সাথে আমাদের যোগাযোগ স্থাপন করার জন্য রাউটার ইউজ করে থাকি। তো যেমন ওয়ান এক ধরনের নেটওয়ার্ক, আমাদের বাসায় অন্য ধরনের নেটওয়ার্ক, এই দুইটা নেটওয়ার্ক এসে বন্ধন হিসেবে কাজ করে থাকে। এটা হচ্ছে রাউটার। তারপর দেখেন বিভিন্ন পেরিফেরালস ডিভাইস হিসেবে বিএসসি প্রিন্টারের বৈশিষ্ট্য, প্রিন্টারগুলি সম্পর্কে আমরা একটু দেখি। প্রিন্টারটা দেখে আমরা আর দেখবো না কিছু, তারপর আরো অনেক কিছু আছে, ডিজিটাইজার, প্যান, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওএমআর, ওসিআর, ডিজিটাইজার, ল্যান প্যান, লাইট প্যান, স্পেস রিকগনাইজার। দেখেন আমাদের যে বিভিন্ন ধরনের প্রিন্টার আছে, যে প্রিন্টারের ভিতরে আছে কিরকম দেখেন, ইনজেক্ট প্রিন্টার। নরমাল প্রিন্টার দিয়ে তো আমরা জানি যে বোঝাই যাচ্ছে যে এটা কাগজের মধ্যে প্রিন্ট হয়ে বের হইতেছে। লেজার প্রিন্টার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, থার্মাল প্রিন্টার, 3D প্রিন্টার, প্লটিং প্রিন্টার, শেষ। এই 6 ধরনের প্রিন্টার আমরা দেখতে পাই নরমালি। এর মধ্যে সবাই আগে আমরা কথা বলি ইনজেক্ট প্রিন্টার সম্পর্কে। আমাদের যে বিভিন্ন ধরনের যে প্রিন্টার আমরা দেখতে পাই, ইনজেক্ট প্রিন্টার গুলিতে কিরকম প্রিন্টার থাকে, এর মধ্যে এক ধরনের তরল কালি থাকে। একটা কার্টিজ ইউজ করা হয়, কার্টিজের মধ্যে তরল কালি থাকে। এই তরল কালি দিয়ে এর মধ্যে কি হচ্ছে, আমাদের যখন সিগন্যাল আসে সেই অনুসারে ডট, অনেক ঘন ঘন ডট করে, ডেনসিটি খুব হাই ডেনসিটিতে আমাদের এই কালিগুলি দেখে প্রিন্ট করে থাকে। তো এই কার্টিজটার ভিতরে যে কার্টিজটা থাকে, যে কার্টিজটার ভিতরে এরকম তরল কালি জমা থাকে, সেখান থেকে কি হয় যে নরমালি